ওকে, সো আমরা ক্লাসের রেকর্ডিংটা শুরু করে দিলাম। লাস্ট ক্লাসে আমরা যেটা যে কাজগুলো করছিলাম, যেমন আমরা একটা অ্যাডের অ্যানালিটিক্যাল রিপোর্ট নিয়ে আলোচনা করছিলাম। একটা অ্যাড যদি রেস্ট্রিকশনে যায় কিভাবে ঠিক করতে পারি, বা কোন বিষয়গুলোর জন্য রেস্ট্রিক্টেড হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। কিভাবে একটা বিজনেস ম্যানেজার রেস্ট্রিকশনে গেলে বা একটা অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশনে গেলে সেটা ঠিক করা যায় সেটা দেখাইছি। এবং একটা বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয়, সেখানে কিভাবে পেজ অ্যাড করতে হয়, পেজে অ্যাক্সেস নিতে হয়, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সবগুলো মোটামুটি আমরা দেখাইছি, তাই না? তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা গত দিনের পরের টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো সবার আগে আমি যেটা করব, আমি নর্মালি অ্যাড ম্যানেজারে যাই। অ্যাড ম্যানেজারে যেহেতু আমাদের বেশিরভাগ কাজগুলো হয়। আচ্ছা, তো ধরেন যে আমরা অ্যাড ম্যানেজারে আসলাম, এখান থেকে আমরা আমাদের যে কোনো একটা বিজনেস ম্যানেজারে যাই। হ্যাঁ, সাপোজ আমরা একটা বিজনেস ম্যানেজারে যাচ্ছি। অ্যাড ম্যানেজার থেকে দুইভাবে বিজনেস ম্যানেজারে যাওয়া যায়, যেটা আমরা গতদিন দেখাই দিছিলাম। এবং বিজনেস ম্যানেজার থেকেও অ্যাড ম্যানেজারে ডাইরেক্টলি আপনি চাইলে যাইতে পারবেন। যেমন আমি এখন বিজনেস ম্যানেজারে আছি, তাই না? তো এখন আমি যদি এখান থেকে এইখানে ক্লিক করি অল টুলসে, তারপরে এখান থেকে অ্যাড ম্যানেজারে যাইতে পারবো বা অন্যান্য জায়গাগুলোতে যাইতে পারবো। তো যাই হোক, এটা আমার একটা বিজনেস ম্যানেজার, একটা ডেমো বিজনেস ম্যানেজার, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্সাম্পল হিসাবে। সো এখানে আমরা যেটা করতেছি কি, যে আমরা লাস্ট দিনে এখানে একটা পেজ আমরা অ্যাড করছিলাম, তাই না? অথবা আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করছি, এই বিষয়গুলো আমরা কিন্তু দেখাই দিছি। তো একটা জিনিস গতদিন আমি দেখাইতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে যে কোনো একটা অ্যাড ম্যানেজারে কিভাবে অ্যাক্সেস নেবেন খুব সহজ পদ্ধতিতে। আমি একভাবে দেখাইছিলাম অ্যাড ম্যানেজারে অ্যাড সিস্টেমটা, বাট বিজনেস ম্যানেজারের থ্রুতে আপনি চাইলে পৃথিবীর যে কোনো অ্যাড ম্যানেজারে খুব সহজে অ্যাক্সেস নিতে পারেন। কিরকম? নর্মালি একটা অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস নিতে গেলে কি করতে হয়? প্রথমে তার সাথে আপনাকে ফেসবুকে ফ্রেন্ড থাকতে হয়। তো অনেকেই হয়তো বা আপনাকে ফেসবুকে ফ্রেন্ড বানাবে না। তো সেই ক্ষেত্রে কিভাবে অ্যাক্সেস নেবেন? এই ক্ষেত্রে সমাধানটা হচ্ছে, যেমন ধরেন আমি একটা অ্যাড ম্যানেজার ওপেন করব। আমাদের যে প্রতিটা অ্যাড ম্যানেজার আছে, প্রত্যেকটা অ্যাড ম্যানেজারের একটা আইডি আছে না? তো আপনি আপনার ক্লায়েন্টকে শুধু বলবেন যে সে যেন তার অ্যাড ম্যানেজারের আইডিটা আপনাকে দেয়। তো অ্যাড ম্যানেজারের আইডিটা আমরা কোথায় পাবো? যে কোনো একটা অ্যাড ম্যানেজারের যে অ্যাকাউন্ট ওভারভিউ আছে না, এই অ্যাকাউন্ট ওভারভিউতে ক্লিক করলেই হবে। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আশেপাশে কোথায় আছে। দেখি। আচ্ছা, এখানে এটা দিয়ে এখনো কাজ করে নেই, এই কারণে এখানে এই জায়গাতে দেখায়নি। উপরে তো অলরেডি আছে আমাদের এটা, বাট আমি এইভাবে চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যে একবার এটাকে আমি কপি করব। আচ্ছা, দেখি তাহলে একটা রানিং অ্যাড ম্যানেজার দিই, যেটা আমাদের চলতেছে। রানিং অ্যাড ম্যানেজারে আমি আপনাদেরকে দেখাই। এটা কিন্তু নতুন অ্যাড ম্যানেজার, যেটা দিয়ে এখন আমরা কাজ করি নাই। তো নতুন অ্যাড ম্যানেজারে অনেক সময় অনেক অপশন আসে না। আবার ফেসবুক প্রতিনিয়ত অনেক জিনিস চেঞ্জও করে। তো এইখানে দেখেন, আমি আরেকটা অ্যাড ম্যানেজারে আসলাম। এখানে আসার পরে এই জায়গাতে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের আইডিটা পাই নাই। তো অ্যাড অ্যাকাউন্টের আইডি যেহেতু এখানে পাই নাই, উপরে আছে, তাহলে আমাকে আরেকটা জায়গায় চেক করতে হবে। সেটা হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ যাই। আগে কিন্তু ওভারভিউতে পাওয়া যেত ডাইরেক্টলি। এখন হয়তো বা তাহলে ওরা আপডেট নিয়ে আসছে এটাতে। তো আমরা অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ আসলাম। আশা করি এখানে পাবো। অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ আসার পরে, আচ্ছা, এখানেও দেয়নি তারা আমাদেরকে। এটা অবশ্য বিজনেস ম্যানেজারে অ্যাড করা আছে, এটা একটা কারণ হতে পারে। পেমেন্ট সেটিং এ গেলে দেখি। আচ্ছা, এই যে দেখেন পেমেন্ট সেটিং এ আসছে। এটা এত ভিতরে দেওয়ার কি দরকার ছিল? আগে তো নরমালি আমরা অ্যাকাউন্ট ওভারভিউতেই পেয়ে যেতাম। তো যাই হোক, এটা এখন পেমেন্ট সেটিং এর ভিতরে এখানে পাওয়া গেছে, এই যে আইডিটা। তো পৃথিবীর যে কোনো অ্যাড ম্যানেজার, যদি আপনি সেখানে অ্যাক্সেস নিতে চান, শুধুমাত্র ওই অ্যাড ম্যানেজারের আইডিটা যদি আপনার ক্লায়েন্ট আপনাকে কপি করে দেয়, তাহলে আপনি সেখানে অ্যাক্সেস নিতে পারবেন। কিভাবে? ধরেন যে এই অ্যাড ম্যানেজার আইডিটা আমি কপি করলাম, বা আমার ক্লায়েন্ট আমাকে দিল। এরপর আপনি কি করবেন? আপনি আপনার বিজনেস ম্যানেজারে আসবেন। বিজনেস ম্যানেজারে আসার পরে যে অ্যাড অ্যাকাউন্ট অপশনটা আছে না? এখানে ক্লিক করার পরে উপরে যাবেন। তো এগুলো অলরেডি আমার এখানে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, এগুলো দেখতে পাচ্ছি। তো আমি যদি এই অ্যাড বাটনটাতে ক্লিক করি, এখানে দেখতে পারবো অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট।
যদি অলরেডি আপনার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকে বা যেকোনো একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাড অ্যাকাউন্টের আইডি আপনি এখানে বসাইতে পারবেন, হ্যাঁ? বসে সেটাকে এড করতে পারবেন। মানে যেটাতে আপনি অলরেডি আগে থেকেই একটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করে আছেন। অনেকটা হচ্ছে Facebook পেজের মতো, যেটা এই যে Facebook পেজ, যেই পেজটা অলরেডি আমার আছে, সেই পেজটা আমি শুধু আমার বিজনেস ম্যানেজারে এড করে নেব। যেটা আগের দিন দেখাইছিলাম। তো এটাও এমনই। সেটা হচ্ছে আমার এড অ্যান এড অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান এড অ্যাকাউন্ট মানে কি, আমি একটা এড অ্যাকাউন্ট বানাবো। কিভাবে এড অ্যাকাউন্ট বানাইতে হয় সেটা তো আগের দিন দেখাই দিছি। এটা নতুনভাবে দেখানোর কিছু নেই। এরপরে যেটা রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান এড অ্যাকাউন্ট। আপনি পৃথিবীর যেকোনো এড ম্যানেজার অ্যাক্সেস নিতে পারবেন। জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। এরপরে সেই এড অ্যাকাউন্টের আইডি আপনাকে দিতে হবে। ওই এড অ্যাকাউন্টের আইডি যখন দিবেন, তখন এখানে আসবে যে আপনি কোন অ্যাক্সেসটা নিতে চাচ্ছেন এই এড ম্যানেজারে। তখন আপনি কি করবেন সবসময়, যদি আপনি অ্যাড ম্যানেজারের কাজ শুধুমাত্র করেন তাহলে ম্যানেজ ক্যাম্পেইন এই অপশনটাতে ক্লিক করলে এই ৩ টা অটোমেটিক্যালি সিলেক্ট হবে। আর যদি ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট মানে ফুল কন্ট্রোল নিতে চান তাহলে এটা। তো ফুল কন্ট্রোল সাধারণত আপনাকে নাও দিতে পারে। আপনি শুধু উপরে এটুকু অ্যাক্সেস নিলেই হবে। এরপর যখন এখানে কনফার্ম করবেন তখন কি হবে? আপনার ক্লায়েন্টের কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে। তার কাছে মেইল যাবে বা ফেসবুকে নোটিফিকেশন যাবে, অথবা তার বিজনেস ম্যানেজারের ভিতরে একটা অপশন আছে, সেটা হচ্ছে রিকোয়েস্ট। এই যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট অপশনটাতে রিকোয়েস্ট আসবে এবং সে এখান থেকে অ্যাকসেপ্ট করবে। তো এই হচ্ছে আমার একটা অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস নেওয়ার সিস্টেম। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে সহজ নিয়মে অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়া। জাস্ট অ্যাড অ্যাকাউন্টে আইডি আমার দরকার, আর কিচ্ছু লাগবে না। এখন ক্লায়েন্ট যদি এইটুকু না পারে, তাহলে ক্লায়েন্টের সাথে জুমে কথা বলতে হবে, অথবা তাকে অন্য কোনো মাধ্যমে কথা বলাইতে হবে। তো এখন সুবিধাটা হচ্ছে যে ফাইবার আমাদের ক্লায়েন্টদের সাথে জুমে কথা বলার সুযোগ করে দেয়। এখন মেক্সিমাম ক্লায়েন্টের সাথে ফাইবারে একটা বাই ডিফল্ট জুম সিস্টেম করা থাকে। মানে আপনি ফাইবারে জুমে কথা বলতে পারবেন। সো এটা নিয়ে এখন খুব একটা প্যারা নাই। আগে কিন্তু ফাইবার এটা নিয়ে অনেক রেস্ট্রিকশন ছিল। এখন বেশিরভাগ ক্লায়েন্টের ক্ষেত্রেই ফাইবারে এই অপশনটা থাকে জুমে কথা বলার। তো আপনাদের কোনো সমস্যা হবে না। তো এই গেল আমার অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নেওয়ার সিস্টেমটা। আচ্ছা। এরপরে পেজের বিষয়টা তো আমি দেখাই দিছি। তো পেজ আর নতুনভাবে দেওয়ার কিছু নাই। এবং কিভাবে একটা অ্যাড ম্যানেজার আপনি পৃথিবীর যে কাউকে দিতে পারেন অ্যাক্সেসটা, সেটাও আমি দেখাইছি। এখন ধরেন যে আমার একটা বিজনেস ম্যানেজারে, মানে এই বিজনেস ম্যানেজারে যা আমার এখানে অ্যাসেট আছে, কি অ্যাসেট আছে, যেমন আমার একটা ফেসবুক পেজ আছে, এখানে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে পারে, বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে পারে, তাই না? বা আদার অনেক কিছু থাকতে পারে। তো এই যে সবকিছু আছে, এই সবকিছুকে আপনি যদি একবারে অ্যাক্সেস দিতে চান, কিভাবে দিবেন? এটা কিন্তু গতদিন আমি দেখাইছি, বাট আরেকটা বার দেখাচ্ছি। সেটা হচ্ছে এই পিপল অপশনটাতে যাওয়ার পরে ইনভাইট পিপলে ক্লিক করতে হবে এবং তার ইমেল আইডি এখানে দিতে হবে। অবশ্যই এই ইমেল আইডিতে যেন তার একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। তাহলে তার কাছে একটা মেইল চলে যাবে। তো ধরেন যে শুভ@gmail.com, এটা হচ্ছে একটা আমার মেইল। তো এই মেইলটাকে আমি কি করব? অ্যাক্সেস দিব। তো এরপরে আমি নেক্সট এ ক্লিক করলাম। এখানে ফুল কন্ট্রোল দিবেন না কাউকে। ফুল কন্ট্রোল দিলে সে আপনার অ্যাড ম্যানেজারটাতে কিছু খারাপ কিছু করতে পারে। আপনি এখানে আসার পরে অ্যাক্সেস দিবেন। কিসে অ্যাক্সেস দিবেন? ধরেন যে আপনি পেজে অ্যাক্সেস দিতে চান। তো পেজ সিলেক্ট করার পরে পেজের কোন আপনি অ্যাক্সেসটা দিতে দিতে চাচ্ছেন, যেমন কনটেন্ট নাকি কমিউনিটি অ্যাক্টিভিটি নাকি মেসেজ এন্ড কল, ঠিক আছে? এটাকে জাস্ট সিলেক্ট করবেন, অথবা পার্শিয়াল অ্যাক্সেস বা ফুল কন্ট্রোল। ধরেন যে আমি পার্শিয়াল অ্যাক্সেস দেব, তাহলে এই অপশনগুলো সে ইউজ করতে পারবে আমার পেজে, এবং ইনভাইটে ক্লিক করলেই তার কাছে ইনভাইটেশন চলে যাবে। এরপর এখানে ক্লাসিক পেজ বা নিউ পেজ, অ্যাড অ্যাকাউন্ট, আমি চাইলে আমার অ্যাড অ্যাকাউন্টে তাকে অ্যাক্সেস দিতে পারবো। দেখেন, একসাথে সবগুলো অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়া সম্ভব। আমি যদি সিলেক্ট অল করি তাহলে কি হবে, এবং ম্যানেজ ক্যাম্পেইন দিই, তাহলে সবগুলো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস একবারই তার কাছে চলে যাবে। তো এটা কি বিজনেস ম্যানেজার ছাড়া নরমালি অ্যাড ম্যানেজারের সম্ভব ছিল? ছিল না। এই জন্য বিজনেস ম্যানেজারটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। কারণ বিজনেস ম্যানেজারের থ্রুতে অনেক কিছু কাজ করা যায় যেটা অন্যভাবে করা যায় না। এবং বিজনেস ম্যানেজারটা একটা আপনার সিকিউরিটি হিসাবে কাজ করে আপনার পেজের বা অ্যাড অ্যাকাউন্টের। তবে অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলে ঠিকঠাক মতো করে সবকিছু আপডেট করে নেবেন। এখন অনেকেই হচ্ছে একটা বিষয় নিয়ে আপনারা কোশ্চেন করছেন গ্রুপে বা বিভিন্ন জায়গায়। এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আগেও আমি বলছি যে বর্তমানে আপনি যদি ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টে কোনো রেস্ট্রিকশন হয়, বা আপনার ফেসবুক প্রোফাইলে বা পেজে, হ্যাঁ, বা ইনস্টাগ্রামে, মানে এক কথায় মেটা, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোতে কোনো যদি আপনার ইস্যু হয়, সেই ক্ষেত্রে আপনাকে রিভিউ করাইতে হবে। তো রিভিউ করার জন্য আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কপি লাগবে। নর্মাল যে ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটা, ওটা দিয়ে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাপ্রুভ করে না।
অ্যাপ্রুভ করতেও পারে, তবে এটা আপনার লাক, ম্যাক্সিমাম ক্ষেত্রেই করে না। এই কারণেই বললাম, এই জন্য কি করতে হয়, স্মার্ট আইডি কার্ড অথবা আপনার পাসপোর্ট অথবা আপনার যদি ড্রাইভিং লাইসেন্সের কার্ডটা থাকে সেটা সেটা দিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করলে হবে। তবে অবশ্যই আপনার ডেট অফ বার্থ এবং আপনার আহ ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী যেন ফেসবুক আইডিতে আপনার নামটা থাকে, তা নাহলে কিন্তু অ্যাপ্রুভাল হবে না। এই ক্ষেত্রে যদি কেউ মনে করেন যে আমি আমার ফেসবুকের নাম চেঞ্জ করব না, বা আমি আমার ফেসবুকের নামের সাথে ভোটার আইডি কার্ডে এগুলো মিল রাখবো না, সেই ক্ষেত্রে আপনাকে অন্য সিস্টেম ম্যানেজ করাইতে হবে। যেমন আপনাদেরকে আগে বলছিলাম যে আহ যেমন ধরেন যে আমার এই একটা ফেসবুক পেজ আছে না, এই যে আমার এই শুভ আহমেদের ফেসবুক পেজ আছে, তো আমার এই পেজটাতে আমার অরিজিনাল সার্টিফিকেট নাম কিন্তু শুভ আহমেদ না, আমার অরিজিনাল সার্টিফিকেট নাম হচ্ছে সাইদ আহমেদ শুভ। তো ডাক নাম এটা আমার শুভ আহমেদ, এটা হচ্ছে আমার ডাক নাম। এখন আমি চাচ্ছি না যে আমি আমার পেজের এই নামটা চেঞ্জ করব। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি যদি এটাকে রিভিউ করাই বা ভেরিফিকেশনে দেই, তাহলে আমাকে এই অনুযায়ী আমাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো ডকুমেন্টের বিষয়গুলো তো আপনাদেরকে বলছিলাম, তো এই হিসাবেই কাজ করতে হয়, তা নইলে প্রবলেম হয়। ওকে, তো এখন আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটা করেন, এটা দিয়ে আমার বা কারোরই কোনো মাথা ব্যথা নেই। ওকে, সো বিজনেস ম্যানেজারের আমার এইটুকু কাজ মোটামুটি ক্লিয়ার হলো। এখন এখানে আমার অন্য কোনো কিছু নাই। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনে চলে আসব। সো আমরা ক্যাম্পেইনে চলে আসলাম। ক্যাম্পেইনে আসার পরে আমরা ধরেন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। সাপোজ আমরা এখন পর্যন্ত কি করছিলাম, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যে পেজ লাইক ক্যাম্পেইন করছিলাম, এবং লাস্টের দিনে আরেকটা ক্যাম্পেইন করছিলাম, সেটা হচ্ছে এক্সিস্টিং কোনো পোস্ট যদি আমার পেজে আগে থেকে থাকে তাহলে সেটার জন্য কিভাবে অ্যাড ক্যাম্পেইন রান করতে হয়। আচ্ছা, এরপরে আজকে আমরা তাহলে এঙ্গেজমেন্টের আরেকটা ক্যাম্পেইন করবো। ট্রাফিকের ভিতরেও যে আমরা ইনস্টাগ্রাম প্রোফাইলে কিভাবে ফলোয়ার বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করছিলাম, তাই না? ওকে, তো আমরা একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনই তাহলে করি। ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সবসময় সিলেক্ট করবেন। রেকমেন্ডেড সেটিংটাতে আপনি এখানে আপনার যদি অ্যাড অ্যাকাউন্টে খুব বেশি ডাটা না থাকে বা অ্যাড অ্যাকাউন্ট যদি অনেক পুরনো না হয়, তাহলে এই ধরনের সেটিং গুলো ইউজ করলে খুব একটা বেশি বেনিফিট পাবেন না। তো ম্যানুয়াল এঙ্গেজমেন্ট সেটিং এ যে আমি কন্টিনিউ করব, আগের মতো ক্যাম্পেইনের একটা নাম দিলাম। ধরেন ক্যাম্পেইনের নাম দিলাম হচ্ছে আমি ক্যাম্পেইন ফর। এটা আমার প্রথম স্টেপটার নাম কি, এটার নাম হচ্ছে আমার ক্যাম্পেইন। দ্বিতীয় স্টেপটার নাম কি, অ্যাডস এর। তৃতীয় স্টেপের নাম কি, অ্যাড। তো প্রথমে আমার ক্যাম্পেইনে তো এখানে তেমন কিছু নাই, জাস্ট আমাকে বুঝতে হবে যে আমি যে কন্টেন্টটা দিব সেটা কি স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে পড়ে কিনা। তো যেহেতু পড়ে না, তাহলে এটা আমার সিলেক্ট করার দরকার নাই। এরপরে এখানে আপাতত কাজগুলো পরে করব আমরা, এখানে আপাতত আর কিছু লাগবে না। এখন আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের লাস্টের দিনে কি করছিলাম, অন ইওর অ্যাড এটা সিলেক্ট করছিলাম, এবং এক্সিস্টিং একটা পোস্ট যেটা আমার আগে থেকে আছে সেটা নিয়ে কাজ করছিলাম। যেমন ধরেন যে আমি এসআরডিএমএটি ফেসবুক পেজটাতে আসলাম। ওকে, এটাকে রিফ্রেশ দেই। সো আমরা এসআরডিএমএটি ফেসবুক পেজটাতে আসার পরে এখানে দেখেন রিসেন্টলি আমাদের কিছু পোস্ট করা হয়েছে। আপনারা হয়তো বা খেয়াল করবেন, আপনাদের ব্যাচের মানে ক্যাম্পেইন 4 সেকেন্ড ফেজ, আপনারা 53 থেকে 60তম ব্যাচ, আপনাদের কিন্তু অনেকেই কাজ পাচ্ছে, ঠিক আছে, এবং ইনকামও করতেছে। আমাদের হিসাব মতে প্রায় 15-20 জনের বেশি এখন পর্যন্ত সাকসেসের পোস্ট দিছে। এবং আমরা কিন্তু আপনাদের সাথে আলাদাভাবে কন্ট্যাক্ট করে বলি না যে আপনি এই পোস্ট দেন, এরকম কিছু না। আপনারা নিজেরা যে পোস্ট দেন সেগুলো আমরা আমাদের পেজ থেকে শেয়ার করি, এই হচ্ছে বিষয়। তো এখানে স্প্যামিং এর কিছু নাই। অনেকেই মনে করে এখানে স্প্যামিং করা হয়, এসআরডিএমএ স্টুডেন্টদেরকে বলে বলে পোস্ট করে, এটা কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় হয়। তো যাই হোক, এখানে যখন আমরা আসলাম, আমরা আগের দিন যেটা করছিলাম যে এক্সিস্টিং একটা পোস্ট আমার এখানে আছে, এই পোস্টটাকে আমি চাইলে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবো। এটাকে অনেক ক্ষেত্রে কি বলে, অনেকে যে বুস্ট বলে। তো বুস্ট আর অ্যাড ক্যাম্পেইনের মধ্যে ডিফারেন্সটা কি? যেমন ধরেন আমি এখানে বুস্টের মধ্যে ক্লিক করব, যে এই পোস্টটাকে আমি বুস্ট করব। বুস্টে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাড ম্যানেজারের মতো অত ডিটেলস কোনো অপশন আসে না, এবং অত ডিটেলস আপনি সেটিংও পাবেন না। এখানে হচ্ছে সংক্ষিপ্তভাবে আপনার এখানে কাজটা করাইতে হবে, সংক্ষিপ্ত, ইন শর্ট।
সংক্ষিপ্তভাবে আপনাকে তারা কয়েকটা অপশন দিছে, এই হিসাবে আপনি কাজ করবেন। তো এই ক্ষেত্রে কাজ করতে গেলে অনেকগুলো অপশন থাকে না, আবার কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং রেজাল্ট অনেক সময় কিন্তু একটু খারাপও হইতে পারে। তো এই কারণে আমরা এখান থেকে বুস্ট করি না। আর যেহেতু আপনারা অ্যাড ম্যানেজারের কাজ শিখতেছেন, আপনারা বুস্ট করতে যাবেন কেন? যারা পারে না তারা করবে। তো আমরা এক্সিস্টিং পোস্টটা তো বুঝে গেছি। আজকে দেখেন কিভাবে কাজটা করি। তো আমি এখানে অন ইওর অ্যাড এ আবারও ক্লিক করলাম। এরপর নিচের দিকে চলে আসলাম। এনগেজমেন্ট টাইপ যেটা আছে, সবসময় মনে রাখবেন ফেসবুক বা মেটা বা যেকোনো সোশ্যাল মিডিয়া আপনাকে সবসময় ভিডিও কনটেন্ট নিয়ে কাজ করতে বলবে। এবং ভিডিও কনটেন্টে কিন্তু আমি বলছিলাম লেন্থ লেস দেন 15 সেকেন্ড, 15 সেকেন্ডের মধ্যে যদি আপনার ভিডিও কনটেন্টটা থাকে সব থেকে বেস্ট। যদি 15 সেকেন্ডের বেশিও হয় তাহলে সেটা যেন রিলস আকারে আসে, মানে 90 সেকেন্ড পর্যন্ত। আর যদি লং ভিডিও হয় তাহলে সেই কনটেন্টটা যেন খুব ভালো হয়, তা না হলে রেজাল্ট একটু খারাপ হবে। সো এঙ্গেজমেন্ট টাইপ আপনি এখানে ভিডিও দিতে পারেন। পোস্ট এঙ্গেজমেন্ট মানে এখানে ইমেজ বা ভিডিও যে কোনোটাই আসতে পারে। ইভেন্ট রেসপন্স মানে কোনো ইভেন্ট বানাবেন, অথবা রিমাইন্ডার সেট, কোনো রিমাইন্ডার আপনি এখানে সেট আপ করবেন। তো আমরা আজকে যেটা কাজ করব সেটা হচ্ছে, আচ্ছা ধরলাম যেটা ভিডিও ভিউ দিব, যেহেতু রেকমেন্ড করছে এটাই দিলাম। আর পারফরমেন্স গোলটা কি? আগের দিনেও কিন্তু বলছিলাম, এগুলো কিন্তু আমি রিপিট করতেছি। থ্রু প্লে মানে কি, যেটা আমার 15 সেকেন্ড যাতে ভিডিওটা অ্যাটলিস্ট অডিয়েন্সের কাছে শো করে, এটা হচ্ছে আমার থ্রু প্লে। আর ম্যাক্সিমাম 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও ভিউ মানে বুঝতে পারতেছি এখানে 2 সেকেন্ডে একটা বিষয় আছে। তো আমরা থ্রু প্লে সবসময় নিব, কারণ 15 সেকেন্ড যখন একটা ভিডিও আমার অডিয়েন্স দেখবে, তখন ফেসবুক ওই অডিয়েন্সটাকে একটা ভালো অডিয়েন্স হিসাবে কাউন্ট করবে এবং তাকে পরবর্তীতে আবার অ্যাড দেখাবে। এরপরে কস্ট পার রেজাল্ট গুলো, এটা অপশনাল আছে, এটা অপশনালি থাকলো, এটা দিয়ে কোনো কাজ করার দরকার নেই, কারণ এখানে এটাই ভালো সেটিং। এখানে যদি আপনি কোনো চেঞ্জ নিয়ে আসেন, অনেক ক্ষেত্রে হয়তো বা রেজাল্ট খারাপ আসতে পারে। এরপর নিচের দিকে চলে আসলাম, এখানে মোর কিছু নাই। একটা জিনিস মাথায় রাখবেন, হোয়েন ইউ আর চার্জড, ফেসবুকে কিন্তু আপনি রেজাল্ট পাবেন আর না পাবেন, আপনার কিন্তু সব সময় টাকা কাটবে ইমপ্রেশন হইলেই। আর যেহেতু এটা ভিডিও, ভিডিওতে থ্রু প্লে অথবা ইমপ্রেশন যে কোনো একটা হলেই টাকা কাটবে। ইমপ্রেশন মানে কি, একটা অ্যাডভার্টাইজমেন্ট যখন একটা অডিয়েন্সের কাছে যাচ্ছে, তো অডিয়েন্সটা কি করে, সেখানে হয়তো বা একটু থামে বা স্ক্রল করে চলে যায় বা কোনো একটাতে ক্লিক করে। ক্লিক সে নাও করতে পারে, ক্লিক করলে সাথে এঙ্গেজমেন্ট হচ্ছে, বাট জাস্ট একটা ইমপ্রেশন যে হয় এটার জন্য কিন্তু টাকা কাটা নেয়। এবং ম্যাক্সিমাম ফেসবুক অ্যাড ইমপ্রেশনের জন্যই কাটে টাকা, রেজাল্ট আসুক আর না আসুক। আর যেহেতু এটা আমার ভিডিও, তো ভিডিওতে আমি এখানে বলে দিলাম যে যদি আমার থ্রু প্লে হয় তাহলে আপনি আমার কাছ থেকে টাকা কাটবেন, আদারওয়াইজ কাটবেন না। তবে এখানে ফেসবুকের রেকমেন্ডেড যেটা সেটিং আছে এটা দেওয়াটাই বেটার, কারণ আমি যদি থ্রু প্লে করে দেই এটার কারণে অনেক সময় রেজাল্ট আমার খারাপ আসতে পারে। তবে এগুলো ভ্যারি করে, আপনি টেস্ট করতে পারেন। এরপর এখানে ডাইনামিক ক্রিয়েটিভ আছে, আর ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড, এটা যেভাবে আছে সেভাবে থাকুক, এটা কিন্তু এডিট করার কোনো জায়গা নাই। এরপর ডাইনামিক ক্রিয়েটিভ। তো ডাইনামিক ক্রিয়েটিভটা হচ্ছে একটা ডাইনামিক সেটিং বা একটা এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেরকম, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো এটাও একটা আমাদের ডাইনামিক সেটিং। এটা নিয়ে আমি পরে আপনাদের কাজ দেখাচ্ছি। বাজেট শিডিউলিং এগুলো তো আমার নতুন ভাবে দেখানোর কিছু নেই, এগুলো যা যেভাবে আছে আপনি চাইলে এইভাবে রাখতে পারেন বা চেঞ্জ করতে পারেন। আর প্লেসমেন্ট কিভাবে চেঞ্জ করতে হয় এটা আমি দেখাই দিছি। এখন আমার যেভাবে টার্গেটিং বা যেভাবে বাজেট দিছি সেই অনুযায়ী আমাকে দেখতে হবে আমার এস্টিমেটেড রেজাল্টটা কিরকম আসে। একটা অনেকেই হয়তো বা একটা জিনিস আপনাদেরকেও শেখাবে না, সেটা হচ্ছে যে অডিয়েন্স ডেফিনেশন যেটা আছে, এখানে দেখবেন যে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ, ফেসবুক সবসময় বলে আপনার অডিয়েন্সের সাইজটা যাতে মিনিমাম 2 মিলিয়ন হয়, এভাবে টার্গেট করবেন। মিনিমাম 2 মিলিয়নের নিচে হলে রেজাল্ট খারাপ হবে বা খারাপ হইতে পারে। এটা ফেসবুকের একটা আমাদের সাজেস্ট করে তারা। তো এখানে দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এখানে কিন্তু অনেক বড় একটা অডিয়েন্স আমার কাছে আছে। যেহেতু আমি এখানে কোনো স্পেসিফিক টার্গেট করি নাই, জাস্ট অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স দিয়ে রাখছি, আমার অডিয়েন্সটাও বড় হয়ে গেছে। আপনি যদি এখানে কোনো কিছু অডিয়েন্সে চেঞ্জ করেন, আপনার অডিয়েন্সটা কিন্তু ছোট হয়ে আসবে, তবে ছোট হলেও সেটা যাতে 2 মিলিয়নের বেশি হয়, মানে 20 লাখের বেশি যেন সবসময় আমার অডিয়েন্সটা থাকে। এরপর আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে অ্যাড প্রিভিউটাকে আমি অন করলাম। এখানে দেখতে পাবেন পার্টনারশিপ অ্যাড একটা ব্যাপার আছে, পার্টনারশিপ অ্যাডের বিষয়টা একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর ফেসবুক পেজ, আপনি যেই পেজের জন্য কাজ করতে চান সেই পেজটাকে আপনি সিলেক্ট করবেন।
এরপরে এখানে দেখতে পারবেন যে অ্যাড সেটআপ। আগের দিন কি করছিলাম, এক্সিস্টিং পোস্ট নিয়ে কাজ করছি, মানে অলরেডি আমার একটা পোস্ট আছে, সেটাকে আমি অ্যাড রান করব। তো আজকে আমি এক্সিস্টিং পোস্ট নেব না, আজকে আমি কি করব, নতুন ভাবে একটা পোস্ট দিয়ে অ্যাড রান করব। সেই ক্ষেত্রে আমি এখানে অবশ্যই মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড যেটা আছে এটাকে অ্যাক্টিভ রাখবো, বা টিক চিহ্নটা এইভাবে থাকবে। এরপর আমার অ্যাডের ক্রিয়েটিভ। তো যেহেতু আমার এটা ভিডিও ভিউ আমি সিলেক্ট করছিলাম, এখানে কিন্তু আমি ইমেজ দিতে পারবো না, এখানে অবশ্যই আমাকে ভিডিও দিতে হবে। কেন? এই যে আমি আগের স্টেপে যে কি বলছিলাম যে অন ইওর অ্যাড এবং এঙ্গেজমেন্ট টাইপ কি হবে, ভিডিও ভিউ হবে। এই কারণে আমার এখানে অটোমেটিক্যালি ভিডিও অপশনটা চলে আসছে। এখন আপনি চাইলে এখানে আপনার যদি রিসেন্টলি ইউজড আপনার ইনস্টাগ্রামে বা ফেসবুকে কোনো ভিডিও থাকে, সেই ভিডিওগুলো আপনি নিয়ে আসতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে আপলোড করতে পারবেন। ধরেন যে এখানে আমাদের রিসেন্টলি বেশ কয়েকটা ভিডিও ইউজ করা হয়েছে, তো সাপোজ একটা ভিডিওকে আমি ইউজ করব, এবং এখানে দেখবেন প্রত্যেকটা প্ল্যাটফর্মের ভিডিও রেকমেন্ডেশনটা কিন্তু আলাদা আলাদা রকম। যেমন এখানে খেয়াল করেন, স্টোরিতে, রিলে এবং স্টোরি রিলস, অ্যাডস অন ফেসবুক রিলস, অ্যাপস অ্যান্ড সাইট, এই জায়গাগুলোতে 9:16 রেকমেন্ড করে। মানে এই রেশিওতে, মানে টিকটকে আপনারা যে ভিডিওগুলো দেখেন ওই টাইপের ভিডিও। ফেসবুকের নিউজ ফিড এবং ভিডিওর মধ্যে বা সার্চের মধ্যে 1:1 রেকমেন্ড করে। 1:1 মানে কি, ওই যে রেশিওটা গতদিন আপনাদেরকে দেখাইছিলাম, রেশিওটা এটা কিন্তু মুখস্থ করে ফেলবেন। অনেকের হয়তো বা বিষয়টা মাথায় নেই, বাট এটা আমাদের অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যাড ক্যাম্পেইন অনেকে রান করতে পারে, বাট আসল যে ঘটনাগুলো আছে এই বিষয়গুলো অনেকে জানে না। এই যেটা দেখেন, এই যে অ্যাসপেক্ট রেশিওটা দেখেন, 9:16, মানে যেটা আমার টিকটকে যে ভিডিওগুলো আমরা দেখি লম্বা স্ক্রিন বা রিলে যেগুলো দেখি ফেসবুক রিলসে, 16:9 হচ্ছে আমার ইউটিউব ভিডিও। এরপর 1:1টা হচ্ছে আমার স্কোয়ার সাইজ থাকে, মানে মাঝামাঝি থাকে স্ক্রিনের, 4:3, এবং এখানে আরো অনেকগুলো রেশিও আছে। তো আমরা চেষ্টা করব 9:16 রেশিওতে ভিডিও রাখার জন্য, এবং শর্ট 90 সেকেন্ড রিলস আকারে, তাহলে সব থেকে বেটার রেজাল্ট পাওয়া যায় আর কি। তো যাই হোক, এরপরে আমরা এখানে চাইলে আপনি কিন্তু ক্রপ অ্যান্ড ট্রিমও করতে পারেন, হ্যাঁ, তবে ক্রপ অ্যান্ড ট্রিম না করে এটাকে রিপ্লেস করলে সব থেকে ভালো হয়, যদি আপনি এই রেকমেন্ডেশন অনুযায়ী আপলোড করতে চান। তো ধরেন আমি যদি এটাকে এটা কি আছে আমার 1:1 রেকমেন্ডেড আছে না, এটাকে যদি আমি রিপ্লেস করি, তাহলে কিন্তু আমি এখানে এটাকে আবার নিজের মতো করে আপলোড করাতে পারবো, বা এটাকে আমি চেঞ্জ করাতে পারবো, বুঝতে পারছেন? তো যেহেতু আমার এখানে একটা রেশিও আগে থেকে আছে, সেই রেশিও অনুযায়ী আমার এখানে ভিডিওটা চলে আসবে। আচ্ছা, এখানে কি বলছে, এডিটিং অ্যাভেলেবেল ডিউরিং ভিডিও আপলোড। আচ্ছা, সো আমরা অ্যাড ভিডিওতে আবারও ক্লিক করি। ওই যে আমরা ভিডিওটাকে রিপ্লেস করালাম, ও ওর মতো করে এখন এডিট হওয়া শুরু করছে। আচ্ছা, এই যে দেখেন ভিডিওটা আমার এখানে চলে আসছে, তো সমস্যা নাই, ওর প্রসেসটা ও শেষ করবে, তবে এটা করতে একটু টাইম লাগতে পারে। তো যাই হোক, ও ওর মতো করে কাজ করুক, আমার যেহেতু এখানে ভিডিও অ্যাড হয়ে গেছে, এরপর আমার কাজ কি, প্রাইমারি টেক্সট দেওয়া। সো প্রাইমারি টেক্সট খুবই ইম্পর্টেন্ট। এখন আপনাদেরকে একটা সিস্টেম আমি শেখাই যে কিভাবে আমরা সব থেকে বেস্ট হেডলাইন বা ট্যাগলাইন বা প্রাইমারি টেক্সট দিতে পারি। কিভাবে দিতে পারি, আপনি ফেসবুক অ্যাডস ম্যানেজার, সরি, অ্যাডস লাইব্রেরিতে যাবেন। ধরেন যে আমি এখন একটা এসআরডিএম এর জন্য অ্যাড ক্যাম্পেইন রান করব, হ্যাঁ, যেহেতু এসআরডিএম তার মানে কি, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এই রিলেটেড হবে। ওকে, ভালো কথা। আমরা অ্যাড লাইব্রেরিতে আসার পরে অ্যাড ক্যাটাগরি গুলো চেঞ্জ করি, অল অ্যাড দেই, বাংলাদেশি তো আছে। এখন আমি এখানে সাপোজ কোনো কোম্পানি না, আমি এরকম ভাবে সার্চ করব, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং, এবং বাংলা দিয়ে সার্চ করব, যেহেতু আমার কন্টেন্টটা বাংলা দিয়ে আমরা সাধারণত লিখি। ফ্রিল্যান্সিং, এটাই দিলাম, ফ্রিল্যান্সিং দিলাম জাস্ট, ঠিক আছে, যে এবং সার্চ করলাম। এখন আমার সামনে যে অ্যাড ক্যাম্পেইনের রেজাল্ট গুলো আসবে, সেগুলো হচ্ছে বাংলাদেশে যারা ফ্রিল্যান্সিং রিলেটেড অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছে, ঠিক আছে, সেই অ্যাড ক্যাম্পেইন গুলো আমরা এখানে দেখতে পারবো। দেখেন এই যে ফ্রিল্যান্সিং রিলেটেড সবগুলো অ্যাড ক্যাম্পেইন চলে আসছে না, এই দেখেন সব চলে আসছে। এখন আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে এই অ্যাড ক্যাম্পেইন গুলোর যে হেডলাইন গুলো আছে সেগুলো একটু রিসার্চ করা। যেমন দেখেন, এটা কিন্তু সুন্দর একটা এখানে হেডলাইন দিচ্ছে, একটি কোর্স একটি ক্যারিয়ার তৈরি করে দেয়। একটি ক্যারিয়ার একজন মানুষের নিজের এবং পরিবারের সারা জীবনের কাজের
অথবা আয়ের মাধ্যম তৈরি করে দেয়। এটা আমি অন্য আরেক জায়গায় দেখছিলাম, কেউ হয়তোবা কাউকে কপি করছে। এটা হয়তোবা কারো কপি বা অন্য আরেকটা কপি আর কি, যাই হোক। তো এখানে দেখেন আপনি কি পাচ্ছেন, হেডলাইন বা আপনার যে বিভিন্ন ট্যাগ লাইন অথবা আপনার যে কি বলে প্রাইমারি টেক্সট কিরকম হওয়া উচিত সেটা সম্পর্কে ধারণা পাচ্ছেন না? এর থেকে ভালো ধারণা আপনি কারো কাছে পাবেন? আমরা কি করি, কোনো একটা প্রবলেম হলে আমাদের একটা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি বা বড় ভাইয়ের সাথে শেয়ার করি, তাই না? আপনাকে কিছুই করার দরকার নেই। আপনি আপনার অ্যাড লাইব্রেরিতে আসবেন, অ্যাড লাইব্রেরিতে এসে সুন্দর মতো করে সবগুলো দেখবেন। তারপর যেটা ভালো লাগবে সেটা থেকে আইডিয়া নেবেন, কপি করবেন না কোনো কিছুকে। তারপর নিজের মতো করে লিখবেন। এখন এই নিজের মতো করে লেখার মতো যদি আপনার ক্যাপাবিলিটিস না থাকে, তাহলে সমস্যা। আশা করি বুঝতে পারছি যে কিভাবে আমরা ভালো ট্যাগলাইন দিতে পারি। আচ্ছা, সো এখন একটা কাজ করি দাঁড়া। দেখে আমাদের এসআরডি মেটে তো আমরা এখন কয়েকটা অ্যাড ক্যাম্পেইন রান করছি। কয়টা অ্যাড ক্যাম্পেইন রান আছে দেখি। এখন আমাদের 5টা অ্যাড ক্যাম্পেইন চলতেছে। সেই অ্যাড ক্যাম্পেইনটাতে দেখেন, এই যে আমাদের অ্যাড ক্যাম্পেইন গুলো যেগুলো চলতেছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এই হচ্ছে বিষয়, যাই হোক। আশা করি বুঝতে পারছি যে কিভাবে আমরা হেডলাইন দিব। ধরেন যে আমি একটা সংক্ষিপ্ত হেডলাইন দিলাম, হ্যাঁ, হেডলাইনটা জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। তো আপনাকে যেটা বলছিলাম যে হেডলাইন, সরি, আপনার এই প্রাইমারি টেক্সট যেটা আছে, প্রাইমারি টেক্সটটা কমপক্ষে 3টা দিবেন এবং ছোট ছোট দিবেন, 2 থেকে 3 লাইন বা 1 লাইন, 1 2 3 লাইনের মধ্যে প্রাইমারি টেক্সটটা শেষ করবেন, তাহলে সব থেকে বেটার হয়। তো এখানে আপনি 2 থেকে 3টা প্রাইমারি টেক্সট দিবেন। এরপর কি করবেন, এখানে একটা ডেস্টিনেশন অ্যাড করবেন। যেমন দেখেন অ্যাড এ ডেস্টিনেশন আমি অ্যাড করলাম। কি বলছে, আমার এখানকার ভিডিওটা কই গেল? এটা অ্যাড হয়নি না? আচ্ছা, ভিডিওটা আমাকে অ্যাড করতে হবে। কি সমস্যা, ওই যে ভিডিওটা ওইখানে দিলাম, ওটা দেওয়ার কারণে যেটা প্রসেসিং এ চলে গেছে, এরপরে প্রবলেমটা হচ্ছে। এটাকে একবার রিফ্রেশ দিয়ে দেখি কি হয়। ফেসবুক আবার এই জিনিসগুলোতে খুব স্লো। একটা জিনিস যদি ওদের নিজের মতো করে না হয়, তাহলে তো মাথা খারাপ হয়ে যায়। একটা প্রসেস করতে হয়তো সারা জীবন চলে যাবে। আচ্ছা, যাই হোক, দেখেন আবার আমাকে সিলেক্ট করার জায়গা দিচ্ছে। ধরেন যে আমি ওই ভিডিওটাকেই নেব, হ্যাঁ, ওই ভিডিওটাকেই নিলাম, কন্টিনিউ করলাম, 3টা যেভাবে আছে অরিজিনাল সেভাবে রাখলাম এবং নেক্সট করলাম। আর এখানে দেখেন একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে অপটিমাইজেশন, হ্যাঁ। সব সময় এই যে অল অপটিমাইজেশন যে অপশনটা আছে এটাকে অন করে দিবেন। কেন? অনেকের রিডিং পড়ে না, রিডিং না পড়ে কাজ করে। সেটা হচ্ছে যে অরিজিনাল ক্রিয়েটিভ, মানে আপনার যে ক্রিয়েটিভটা আছে, মানে অ্যাড এর ইমেজ বা ভিডিও, সেটা ওইভাবে রাখার চেষ্টা করবে ওরা। রিলিভেন্ট কমেন্ট কি বলছে, উই উইল ডিসপ্লে দ্য মোস্ট রিলিভেন্ট কমেন্ট বিলো ইওর অ্যাড অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। এটা একটা নতুন ফিচার, যেটা অনেকে হয়তো আপনারা খেয়াল করবেন, এটা কিন্তু আগে ছিল না। এখন আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট যখন দেখি, তখন কমেন্ট গুলোকে ফেসবুক রিলিভেন্ট কমেন্টটাকে উপরে উঠে নিয়ে আসে। তারপর কি বলছে, ভিজুয়াল টাচ আপ, মানে কি, ভিডিওটা যে আমরা দিচ্ছি না, সেখানে ওরা ভিজুয়ালি এটাকে আরো ভালো রিপ্রেজেন্ট করার জন্য কোনো একটা আপডেট নিয়ে আসবে। টেক্সট ইমপ্রুভমেন্ট, এনি টেক্সট দ্যাট ইউ প্রোভাইড মে অ্যাপিয়ার অ্যাজ প্রাইমারি টেক্সট, হেডলাইন ও ডেসক্রিপশন। মানে আপনি যে টেক্সটগুলো দিচ্ছেন, ফেসবুক যেটাকে ভালো মনে করবে তারা সেটাকে সেই হিসাবে করে মানুষের কাছে ফিচার করবে। তো এই জন্য অল অপটিমাইজেশনটাকে সবসময় অন করে ডান করে দেবেন। ওকে, কি বলছে, মিসিং ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, ইউ হ্যাভেন্ট সিলেক্ট অ্যান ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ফর ইউর অ্যাড, প্লিজ সিলেক্ট অ্যান ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা, আচ্ছা, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স তো আমার এখন দরকার নেই, যাই হোক, এটা আগে আমি অন্যভাবে কাজ করতেছি দেখেন। তো আমরা এখানে কি করলাম, আমাদের ভিডিও দিয়ে দিলাম, ভিডিও কাজ শেষ, প্রাইমারি টেক্সট দিলাম। এখন আমরা এখানে অ্যাড এ ডেস্টিনেশন, এটাকে টিক চিহ্নটা অন করে দিলাম এবং হেডলাইন দিব। যে কোনো একটা হেডলাইন দেই, সাপোজ একটা হেডলাইন আমি এখানে কপি পেস্ট করে দিলাম। এবং হেডলাইন যেটা আছে সেটা অবশ্যই 5টা হেডলাইন দিবেন এখানে। এখানে কিন্তু মাল্টিপল হেডলাইন দেওয়া যায়। ডেসক্রিপশন দিতে পারেন, না দিতে পারেন, এটা বড় বিষয় না, বাট হেডলাইন এবং প্রাইমারি টেক্সটটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আমি এখানে চলে আসলাম অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, এখানে আসার পরে আমার ডেস্টিনেশন দিতে হবে।
তো আমি এখানে ওয়েবসাইট দিতে পারি অথবা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স দিতে পারি। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের কাজটা কি, এটা পরে দেখাবো, এখন আমরা ওয়েবসাইট দিব। তো আমি চাচ্ছি যে আমার এই ভিডিও থেকে যারা ক্লিক করবে তারা আমাদের ওয়েবসাইটে যাবে। তো আমরা ধরেন যে আমাদের ওয়েবসাইটের একটা লিঙ্ক দিলাম, এই যে এখানে আমি লিঙ্কটা প্রোভাইড করলাম। তো ওয়েবসাইট লিঙ্ক এখানে তো দিয়ে দিলাম, এরপর এখানে দেখতে পারবেন যে ডিসপ্লে লিঙ্ক নামে একটা কথা আছে। ডিসপ্লে লিঙ্কটা কি? ডিসপ্লে লিঙ্ক হচ্ছে এই যে আমার এত বড় একটা ওয়েবসাইটের নাম https://www.srdmani.com/allcourses.php, অনেক বড় হয়ে যাচ্ছে না আমার লিঙ্কটা? তো এখানে একটা সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে এই যে দেখেন এখানে যখন আমরা একটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখি, আমার যে এত বড় ইউআরএলটা আছে এই ইউআরএলটাকে যাতে মানুষ সংক্ষিপ্তভাবে ভালো দেখে, এটা কিভাবে করা যায় সেটা হচ্ছে ডিসপ্লে লিঙ্কের থ্রুতে। তার মানে এত বড় লিঙ্ক এটা আমি সবাইকে দেখাবো না, আমি শুধুমাত্র এইটুকু নিব যে srdmati.com এবং সেটাকে আমি ডিসপ্লে লিঙ্ক হিসাবে দিয়ে দিব। এই ডিসপ্লে লিঙ্ক কিন্তু কোনো লিঙ্ক না, এটা হচ্ছে আমার ইউআরএলটা যাতে এত বড় না দেখায়, এটা এইটুকু জাস্ট দেখায়, এটাকে এভাবে করে রিপ্রেজেন্ট করাবে, আর কিচ্ছু না। আমার এই এই যে আমার ইউআরএলটা আছে এই ইউআরএলই আমার ইউজাররা যাবে। তাহলে আমার এখানে কিন্তু অ্যাড ম্যানেজার রিলেটেড সবগুলো কাজ শেষ। এখন আমার এখানে কোনো কাজ নাই। যদি আপনি ট্র্যাকিং রিলেটেড কোনো কাজ করতে চান করতে পারেন, আদারওয়াইজ এটা আপনার দরকার নেই, এটা অপশনাল। সো এই হচ্ছে আমার কাজ। এখন আমি যদি এটাতে অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমার অ্যাডভার্টাইজমেন্টটা কোন কোন প্ল্যাটফর্মে কিরকম ভাবে যাবে। এই যে দেখেন সব চলে আসছে। একটা জিনিস অনেকে হয়তো আপনারা ভালো মতো করে বুঝতে চান না, অনেকে মনে করেন যে আমি অ্যাডভার্টাইজমেন্টের জিনিসগুলো বুঝি, বাট বুঝেন না আপনারা। কি কারণে? যেমন দেখেন এখানে কি বলা আছে যে ফেসবুক নিউজ ফিডে একটা কিভাবে যাবে, এটা আমরা রিডিং এ পড়ি না। তারপর এখানে কি বলা আছে ইনস্টাগ্রাম ফিডে কিভাবে যাবে, এবং এখানে কি বলছে ফেসবুক ফিড, ফেসবুক ফিড এবং কি বলছে ভ্যারি অ্যাসপেক্ট রেশিও, মানে এটা হচ্ছে এরকম দেখেন, এটা নতুন একটা ফিচার যেটা আমি নিজে আজকে নতুন দেখতেছি, এরকম ভাবে নিয়ে আসছে। ফেসবুক ফিডে নর্মালি এরকম ভাবে আসবে, আর এটা কি ফেসবুক ফিডে আসবে, বাট অ্যাসপেক্ট যে রেশিওটা আছে সেটাকে ওরা একটু চেঞ্জ করবে যাতে অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে ভালো লাগে। কিরকম ভাবে? এই যে দেখেন উপরে একটু বাড়াই দিছে, দেখছেন? নিচের দিকে একটু বাড়াই দিছে, এখানে দেখেন। এটা কেন? ওই যে আমরা অপটিমাইজেশনটা অ্যাক্টিভ করে রাখি এই কারণে। ঠিক তেমনি আমার এই আদার প্ল্যাটফর্ম গুলোতে কিভাবে অ্যাডটা আসবে সেটা আপনি দেখে নেবেন। তবে আপনাকে সবসময় যেটা বললাম, অ্যাডভার্টাইজমেন্টের রেশিও 9:16 অথবা 1:1, এই দুটার মধ্যে একটাতে রাখলে সব থেকে বেটার হয়। সো এই হচ্ছে আমার বিষয়। এখন এখানে একটা ওয়ার্নিং আসতে পারে। এখানে যেমন একটা ওয়ার্নিং আসছে, কি বলছে টেক্সট অন ইউর ভিডিও মে বি কাভার্ড। এই যে আমরা এখানে লিখছি না বেকারত্ব দূরীকরণে হাতিয়ার হতে পারে ফ্রিল্যান্সিং, এটা কিন্তু কাভার করে দিতে পারে ফেসবুক। কারণ ফেসবুক এখন কি করে, আমাদের হেডলাইনটা সাধারণত উপরের দিকে দেখায় ভিডিও। তো এই কারণে আপনি যখন একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে চান, চেষ্টা করবেন এই যে আমার টেক্সট অপশনটা আছে সেটা একটু নিচের দিকে লেখার জন্য, একদম স্ক্রিনের উপর দিকে না লেখার জন্য অথবা বাদ দেওয়ার জন্য। তাহলে আর এই অপশনটা আমার আসবে না, মানে এই ওয়ার্নিংটা আসবে না। এখানে আরো একটা ওয়ার্নিং আসছে, সেটা কি অ্যাড আনডেলিভারেবল টু ফেসবুক স্টোরিজ, মানে এটা ফেসবুক স্টোরিতে যাবে না এই অ্যাডটা। কেন? কারণ ফেসবুক স্টোরিতে 120 সেকেন্ড পর্যন্ত ভিডিওর অ্যাড যায়। আমরা যদি এখানে এডিটে ক্লিক করি তাহলে এখানে আমাদেরকে তারা বলে দিবে, এই যে দেখেন এখানে দ্য ভিডিও ডিউরেশন ফর অ্যাড ইন ফেসবুক স্টোরেজ ক্যান নট বি লঙ্গার দেন 120 সেকেন্ড, মানে 120 সেকেন্ডে বেশি ভিডিও দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে ভিডিওটাকে ক্রপ করতে হইতে পারে, ক্রপ করে আপনাকে সেটাকে এখানে দিতে হবে। তো এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় এখানে আছে যেটা অনেকে আপনারা মিস করে যান। দেখেন একটা সহজ বিষয়ের ভিতরে অনেক কঠিন বিষয় আছে যেগুলো আমরা মিস করি। যেমন দেখেন এই যে আমার এটা কি বলছে ফিডস ইন স্ট্রিম অ্যাড ফর ভিডিও অ্যান্ড রিলস সার্চ রেজাল্ট। এখানে কয়টা প্লেসমেন্ট আছে? 11টা প্লেসমেন্ট। আর এখানে কয়টা স্টোরি রিল অ্যান্ড অ্যাপ? 7টা, মানে 11 এর সাথে 18টা জায়গাতে আমার অ্যাডভার্টাইজমেন্টটা যাবে। এখন এইখানে যদি আমি একটা এই যে অ্যারোতে ক্লিক করি তাহলে আমার প্রত্যেকটা প্লেসমেন্টের একটা থাম্বনেল ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন থাম্বনেল ক্রিয়েট হয়ে গেছে না? তো এখানে আপনি চাইলে একবারই সবগুলোর থাম্বনেল চেঞ্জ করতে পারেন, আবার আলাদা আলাদা ভাবেও চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে একবারই এডিট গ্রুপ করব, তাহলে এই গ্রুপে সবাই এডিট হয়ে যাবে। তো আমি এখানে যদি আসি এই থাম্বনেইলে ক্লিক করি, থাম্বনেইলে ক্লিক করে দেখতে পারবো যে এখানে এই থাম্বনেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন যে এটাকে চেঞ্জ করবেন তাহলে ম্যানুয়াল দিবেন, ম্যানুয়াল দিয়ে এখান থেকে আপনি থাম্বনেলটা দিবেন। তো এই ক্ষেত্রে আমরা কোনটাকে থাম্বনেল দিতে পারি?
এই ক্ষেত্রে যেমন দেখেন এখানে একটা ইমেজ দেওয়া আছে, বাট উনাকে অনেকে নাও চিনতে পারে। বাট আমি যদি এখানে প্রধানমন্ত্রীর এখানে ইমেজটা দিই, তাহলে এটা আমার ভিডিওর জন্য বেশি ভালো। কেন? কারণ এখানে প্রধানমন্ত্রীকে অনেকে চেনে, তো আমার এখানে এঙ্গেজমেন্ট বেশি আসতে হবে, এটা টেকনিক। আবার আপনি চাইলে এরকম ভাবেও দিতে পারেন, যেহেতু আপনার এখানে ফ্রিল্যান্সিং রিলেটেড কথাবার্তা আছে, তো যখন মানুষ কম্পিউটার ল্যাপটপ দেখে তখন বুঝে যায় না এটা একটা ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু। তো এখানে আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করতে পারেন, অথবা এখানে আপনি আপলোড করতে পারেন আপনার থাম্বনেইলটা। তো এটা ডিপেন্ড করে আপনি কিভাবে কি চাচ্ছেন। এটাও একটা বিষয় যেটা অনেকে মিস করে। তো আমার এখানে সবকিছু শেষ হয়ে গেছে, আর কোনো কাজ নেই। এখন আমি যদি এটাকে পাবলিশ করে দিই তাহলে কি হবে? অ্যাড পাবলিশ হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে, এবং আমার একটা লাইভ হয়ে যাবে যদি আমার এর মধ্যে কোনো প্রবলেম না থাকে। তবে এই অ্যাডভার্টাইজমেন্টটা আমার পাবলিশ নাও হইতে পারে। এখন আপনারা বলেন যে এই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ নাও হইতে পারে, কেন হইতে পারে না? রিজেক্ট কেন হইতে পারে? চ্যাট বক্সে লেখেন এই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ নাও হইতে পারে, কারণটা কি? আর কিভাবে যদি আমরা দেই তাহলে পাবলিশ হবে একটা? আচ্ছা, তো এখানে আপনারা অনেক কিছু বলছেন, হ্যাঁ। আহ অনেকগুলো এখানে আসছে। তো হ্যাঁ, এখানে মোটামুটি সবাই ধরতে পারছেন যে এখানে কি কারণে আমাদের অ্যাডটা রেস্ট্রিক্টেড হতে পারে। যেমন এখানে অনেকে বলছে যে বেকারত্ব কথাটা, হ্যাঁ। তারপরে যে হাতিয়ার হতে পারে ফ্রিল্যান্সিং। আবার নিচের দিকেও কিন্তু লেখা আছে যে বেকারত্বকে না বলুন, ফ্রিল্যান্সিং হোক আপনার আয় করার উৎস। এখানে কিন্তু আয় বা ইনকাম এই কথাটাও কিন্তু আমার একটা স্প্যামিং টাইপের ওয়ার্ড হইতে পারে। ঠিক আছে? তো এই কথাটাকে আমরা যদি একটু ভুলভাবে লিখি, যেমন সাপোজ স্টার চিহ্ন দিয়ে বা কোনো ক্যারেক্টার দিয়ে, তাহলে এখানে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা রেস্ট্রিক্টেড হবে না, এটা আমার অ্যাক্টিভ হয়ে চলতে থাকবে, চলতে থাকবে, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। এই হচ্ছে বিষয়। তো এইটুকু জিনিস যদি আমরা এখানে টেকনিক্যালি ইউজ করি, তাহলে আমাদের আর অ্যাডভার্টাইজমেন্ট কোনো রেস্ট্রিকশন হবে না। ওকে। সো আশা করি এখানে সবাই বুঝতে পারছে। তো এই যে আপনারা বুঝতে পারতেছেন অ্যাডভার্টাইজমেন্ট গুলো, এটাই হচ্ছে একটা মানে প্রোগ্রেস আপনাদের। তো এখানে একজন বলছে যে পিপিসি মানে কি? পিপিসি মানে হচ্ছে পে পার ক্লিক অ্যাডভার্টাইজমেন্ট। আমরা যে ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখি এগুলো সবগুলোই পিপিসি অ্যাড ক্যাটাগরিতে পড়ে, বা গুগলে যে অ্যাড গুলো দেখি আমরা সেগুলো। আরওআই মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে আপনি যে একটা অ্যাডভার্টাইজমেন্টের পিছনে খরচ করতেছেন, সাপোজ আমি $100 খরচ করছি, এখানে আমি কিরকম রিটার্ন পাচ্ছি, এটাকে আমি আরওআই বলি। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আপনারা মোটামুটি আহ বুঝতে পারছেন সবকিছু, সমস্যা নেই। ওকে। ওকে, তো ঠিক আছে। এইটুকুই জাস্ট আমার এখানে প্রবলেম ছিল, আর কোনো প্রবলেম নেই। তো আরো যারা অনেকে বলছেন যে ভিডিও শর্ট করতে হবে এইসব, এগুলো কোনো প্রবলেম। সো এখন আমি এইটাকে আর তাহলে পাবলিশ করতেছি না, কারণ এই অ্যাড ম্যানেজারে আমার কার্ড মেবি অ্যাড করা নাই এই কারণে। তাহলে একটা জিনিস দেখেন, আমি যদি অ্যাডটাকে আরেকবার রিভিউ করি, ঠিক আছে? আমরা প্রথমে জাস্ট ক্যাম্পেইনের এখানে সিলেক্ট করছিলাম এঙ্গেজমেন্ট, এরপর নেক্সট স্টেপে চলে আসছি। নেক্সট স্টেপে আসার পরে কি করছি এখানে, আমরা চাচ্ছিলাম যে অন ইওর অ্যাড, মানে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটাতে মানুষ এঙ্গেজমেন্ট করবে। এঙ্গেজমেন্টটা কি আকারে হবে? ভিডিও হবে, মানে ভিডিওতে ভিউ হবে আর কি। এবং কি ভিডিও হবে? সেটা হচ্ছে থ্রু প্লে টাইপ ভিউ হবে, 15 সেকেন্ড যাতে মানুষ দেখে। এবার বাজেট শিডিউল এগুলো তো আপনি ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করে নেবেন। তারপরে অডিয়েন্স কিরকম হইতে পারে এটা ডিপেন্ড করে, এগুলো তো আমরা আগেই বলছি, এখানে নতুন ভাবে বলার কিছু নাই। প্লেসমেন্ট আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। এরপর লাস্টে আমার এটাকে বলা হয় অ্যাড ক্রিয়েটিভ বা অ্যাড। তো অ্যাড ক্রিয়েটিভে আপনাকে ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করতে হবে। ক্রিয়েটিভিটিটা হচ্ছে মার্কেটে অলরেডি দেখেন ফ্রিল্যান্সিং রিলেটেড এতগুলো অ্যাডভার্টাইজমেন্ট আমার সামনে থাকতে পারে, হ্যাঁ। বাট আমাদের অ্যাড যেগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, এটা হচ্ছে বিষয়। সবসময় মনে করতে হবে যে যখন আপনি ফেসবুকে একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করেন, পুরো বাংলাদেশের সবার সাথে আপনার কম্পিটিশন। তো আপনার অ্যাডভার্টাইজমেন্ট গুলো যাতে ইউনিক হয়, ভালো হয়, সেভাবে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট গুলো চালাতে হবে।
যেমন আপনারা যদি এসআরডিএমএটির মার্কেটিং প্রসেসটা দেখেন, এসআরডিএমএটির মার্কেটিং প্রসেসটা আমি মনে করি বাংলাদেশের সব থেকে ইউনিক মার্কেটিং প্রসেস। ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে যতগুলো আইটি ইনস্টিটিউট বা পার্সোনাল যারা ট্রেনিং করে, আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা এতটাই ইউনিক যে কেউ চাইলেও এটা ফলো করতে পারবে না। কেন? কারণ এখানে প্রচুর পরিমাণে একে তো খরচ হয়, 2 নম্বর বিষয় হচ্ছে অনেক বড় আকারে হওয়ার কারণে এটা অ্যাপ্লাই করাটা খুব ডিফিকাল্ট। এটা রিস্কের একটা ব্যাপার আছে, সত্যি কথা বলতে রিস্ক। আপনারা হয়তোবা, আমরা একটা হিসাব দেব আপনাদেরকে, আমরা এবার আমি চিন্তা করছি যে আমাদের এই যে ক্যাম্পেইন ফোরের সেকেন্ড ফেজটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের 4 মাসে আমরা আপনাদের পিছনে কি পরিমাণে খরচ করছি মার্কেটিং এর জন্য না, শুধুমাত্র আপনাদের সাপোর্ট থেকে শুরু করে প্রতিটা জিনিস, রিসোর্স গুলার পিছনে কিরকম ভাবে। যেমন আপনাদেরকে বলা হয়েছিল 10 ঘন্টা সাপোর্ট হবে, এখন কয় ঘন্টা হচ্ছে? 50 ঘন্টার মতো। 7 জন ট্রেনার আছে বান্ডেল প্যাকেজে, 6 জন ডিজিটাল মার্কেটিং, একজন গ্রাফিক্স। তো এরকম অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা নতুন ভাবে অ্যাড করছি। তো যাই হোক, আমরা এটাকে আহ বাদ দিলাম, ঠিক আছে। ওকে, সো আমার এই কাজ শেষ হয়ে গেছে, এখন আমি এটাকে ডিলিট করতেছি, এটা আমার রাখার দরকার নেই। এখন আমি আবার নিউ ভাবে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনই ক্রিয়েট করলাম। একটা ক্যাম্পেইনের ভিতরে অনেক কাজ করা যেতে পারে, আর এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা ভালো মতো শিখলে অটোমেটিক্যালি আপনি বাকিগুলো শিখে যাবেন। তো এখন দেখেন, আমি এখানে আরেকটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। এখন আমি এখানে একটা অপশন দিব, সেটা হচ্ছে যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজার আছে না, এটাকে আমি অন করব। এটা কিন্তু আমি এতদিন ধরে অন করি নাই। আর এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে মাল্টিপল অ্যাড সেট বা অ্যাডের কাজ করাবো আপনাদেরকে। তার আগে আপনাদেরকে আগের যে টপিকটা বুঝাইলাম, সেই টপিকটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলেন। টপিক নিয়ে কোশ্চেন দেওয়ার কথা না, কারণ আগের দিনও আমরা এই কাজগুলোই করছি। সো নতুনত্ব কিছু নাই আসলে। প্রাইমারি টেক্সট আর হেডলাইন 2-3টা লেখার কারণ কি, এটা ফেসবুক সাজেস্ট করে। কারণ আপনি 2-3টা প্রাইমারি টেক্সট বা হেডলাইন লিখলে কি হবে, তাদের কাছে যেটা ভালো মনে হবে সেটাকে তারা শো করাবে বেশি বেশি করে। স্যার অ্যাড ক্যাম্পেইনে ভিডিও অ্যাড করা যায়, আমি দিয়েছি কিন্তু তেমন লাইক ফলো আসতেছে না। কন্টেন্টটা ভালো হইতে হবে, তাহলে হবে, নাহলে হবে না। আমার পেজে ডেইলি অ্যাড বাজার $494 দেখাচ্ছে কেন? আচ্ছা, এটা কারণটা হচ্ছে যে আপনার কারেন্সিটা চেঞ্জ করাইতে হবে। স্যার আইটি সেন্টার মানে কি? আইটি সেন্টার মানে কি? একটু গুগলে সার্চ করেন, এটা না বুঝলে কেমন ভাবে হয়। আচ্ছা স্যার, ইংলিশ ক্লাসটা তেমন কিছুই বুঝি না, কারণ স্যারের ক্লাস এত ভালো হয় না। স্যার শুধু রিডিং পড়ে পড়ে যায়, কিন্তু আমরা কি বুঝছি না বুঝি নাই জিজ্ঞেসও করে না। আচ্ছা, তো কিভাবে আমরা ইংলিশ ক্লাস শিখবো বা কিভাবে বায়ারকে হ্যান্ডেলিং করবো যদি ইংলিশ ক্লাসটা ভালো না হয়? আচ্ছা, এটা আসলে বিষয় আছে যে ইংলিশ ক্লাসটা হচ্ছে কি, মানে ইন্টারেস্টিং হবে না আপনাদের, কারণ ইংলিশের টপিকটাই তো এমন। ওইখানে ক্লাস ইন্টারেস্টিং করাটা একটু ডিফিকাল্ট। এটা নিয়ে আমি ওই ইংলিশ টিচার ওনার সাথে, স্যারের সাথে কথা বলছিলাম। তো স্যার এই বিষয়টা আমাকে আগে বলছিল যে ইংলিশ ক্লাসটা এমনই হবে। তবে দরকার হলে আমি আবার ওনার সাথে ডিসকাস করবো, এখন আপনাদের বাকিদের কার কি মতামত, এটাও একটা বিষয় আছে। এখন অনেকের কাছে ভালো হইতে পারে, অনেকের কাছে খারাপ হইতে পারে। তো ইংলিশ ক্লাসটা একটু বোরিংই হবে, কারণ এই টপিকটাই হচ্ছে একটু বোরিং। তবে একটু মনোযোগ দিয়ে করেন, ধৈর্য নিয়ে করেন। আর যতটুকু আমার মনে হয় যে আপনাদের কার কাছে কিরকম মনে হচ্ছে ইংলিশ ক্লাসটা, বেশিরভাগে দেখলাম যে ভালোভাবেই আপনাদের রিভিউ ভালো। এখন একটা বিষয় হচ্ছে কি যে আপনাদের যে ইংলিশ ট্রেনার আছে, উনার যে ওভারঅল কোয়ালিফিকেশন সেটা তো খুবই হাই লেভেলের। এখন বাকিটা আসলে আস্তে আস্তে করে অ্যাডজাস্টমেন্ট করাইতে হবে। তো যাই হোক, এটা বিষয় যদি এরকম হয় আমি আবার কথাবার্তা বলবো স্যারের সাথে, সমস্যা নেই। ওকে। আচ্ছা, এখানে অনেকগুলা কোশ্চেন আসছে। ওকে, এখন অনেকে বলছেন এখানে যেমন যে ভেরি মাচ ইন্টারেস্টিং, আবার অনেকে বলছে যে একটু প্রবলেম। তো যাই হোক, এটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সমস্যা নেই। যেহেতু আপনারা বলছেন, আলোচনা করা হবে।
ওকে, তো মোটামুটি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো আশা করি সবার ঠিকঠাক মতো হয়েছে। এখন একজন বলছে স্যার রিলস এর জন্য কি অ্যাড রান করা যাবে? হ্যাঁ, যাবে না কেন? সবকিছুর জন্য অ্যাড রান করা যাবে। ঠিক আছে। ওকে, ভিডিও অ্যাড ক্যাম্পেইনটা অফ করে দিব আর এটাই বুস্ট করব, এটা আপনার ইচ্ছা। সেইখানে দেখেন আমরা আসলাম, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মাল্টিপল অ্যাড ক্যাম্পেইন, মানে একটা অ্যাড ক্যাম্পেইনের ভিতরে মাল্টিপল অ্যাড সেট বা অ্যাড এর কাজ করব। এখন মাল্টিপল অ্যাড সেট বা অ্যাডটা কি? ধরে নেন যে আমার এসআরডিএমএট এর এখানে দুইটা কোর্স আছে, একটা হচ্ছে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক, আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স কোর্স। ঠিক আছে, তো দুইটা কোর্স যে আছে এই দুইটা কোর্সের জন্য যদি আমি এখন অ্যাড ক্যাম্পেইন রান করতে যাই, তাহলে কি হবে? আমাকে দুইটা আলাদা আলাদা ক্যাম্পেইন করতে হবে না? আমি যদি মনে করি যে আমি দুইটা আলাদা আলাদা ক্যাম্পেইনে কাজ করব না, আমি একটা অ্যাড ক্যাম্পেইনের ভিতরেই দুইটা কেন, যদি 10টা আমার কোর্স থাকে সেটারও প্রমোশন করতে পারবো। সেটা কিভাবে? এই জিনিসটা দেখাচ্ছে। ধরে নেন যে আমার এই ক্যাম্পেইনের নাম হচ্ছে মাল্টিপল, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো মতো করে একটু মনোযোগ দেন। মাল্টিপল অ্যাড সেট অর অ্যাড, ঠিক আছে। সো আচ্ছা, এখানে ক্যাম্পেইনের নামটা এরকম ভাবে দিলাম যেটা হচ্ছে আমার মেইন ক্যাম্পেইন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপরে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটের মানেটা কি? Advantage campaign budget will distribute your budget across currently delivering ad sets to get more result depending on your performance, goal choices and media strategy। আচ্ছা, তো এখানে বলছে যে আপনি যদি মাল্টিপল বিভিন্ন অ্যাড সেট করেন সেই ক্ষেত্রে কি হবে, এটাকে যদি অন করে দেন তাহলে আপনার যে বাজেটটা আপনি দেন সেই বাজেটটা সবগুলো অ্যাড সেটের মধ্যে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে দেবে। অথবা মাল্টিপল অ্যাড সেট না হলেও সেটাকে ওরা ওইভাবে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করবে। এবং এখানে আরো দুটো অপশন আছে, সেটা হচ্ছে বিডিং। তো বিডিংটা কিরকম? এটাকে যদি আমি অন করি, অন করার পর আপনি এখানে দেখতে পারবেন আগে আমাদের কি হতো, বাজেটটা আমরা করে দিতাম এই যে অ্যাডসেট এর ভিতরে আসা বাজেট দিতাম, তাই না? এই যে এখানে, এখানে আমরা বাজেট এন্ড শিডিউলে আমরা কিন্তু বাজেট দিতাম, বাট এখন দেখেন এখানে বাজেট অপশনটা নাই। কেন? কারণ আমরা কিন্তু এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এই অপশনটা চালু করছি। তো যখন আপনি এখানে চালু করেন তখন বাজারটা এই জায়গাতে চলে আসে, তখন আর অ্যাডসেটে যা দিতে হয় না, এখন ক্যাম্পেইনে বাজার দিচ্ছেন। এরপরে এখানে দেখতে পারবেন যে ক্যাম্পেইন বিডিং স্ট্র্যাটেজি, ফেসবুকে সবসময় হাইয়েস্ট ভলিউম, এটা বাই ডিফল্ট একটা অপশন। মানে এখানে আপনি যেই বাজেটটা দেন, যেমন $20 হচ্ছে আমার ডেইলি বাজেট, ফেসবুক এমন ভাবে অ্যাড ক্যাম্পেইনটা চালাবে যাতে $20 মধ্যে আপনি সর্বোচ্চ ভালো রেজাল্টটা পেতে পারেন। এখন আপনি চাইলে এখানে কিছু চেঞ্জও আনতে পারেন, যেমন কস্ট পার রেজাল্ট গোল। তার মানে হচ্ছে যে আপনি চাচ্ছেন যে প্রতিটা যে রেজাল্ট আমি পাচ্ছি, যেমন এঙ্গেজমেন্ট পাচ্ছি, সেখানে আমি ফিক্সড কিছু বলে দেবো যে $0.1 এর মধ্যেই যাতে আমার প্রতিটা এঙ্গেজমেন্ট আসে। অথবা এখানে আদার অপশন যেমন বিট ক্যাপ, যেমন আমি যদি এখানে বলি যে আমি বিট করব যে $1 বেশি যাতে আমার এক একটা এঙ্গেজমেন্টে খরচ না হয়। তো এখন অনেকে বলতে পারেন স্যার এটা তো খুব সুন্দর মনে হচ্ছে, এটাই তো ভালো, আমি তো এটা দিতে পারি। তবে এটা ভালো ঠিক আছে, বাট এখানে একটা উল্টা রিয়াকশনও হইতে পারে, রেজাল্ট খারাপ আসতে পারে অ্যাড ক্যাম্পেইনের আপনার। লিড জেনারেশন টাইপের অ্যাড ক্যাম্পেইন গুলো যখন আমরা করি তখন বিডিং দেওয়া যেতে পারে, বাট নর্মালি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ক্ষেত্রে বা নর্মাল ক্যাম্পেইনের ক্ষেত্রে এগুলো না দেওয়াটাই বেটার। সবসময় হাইয়েস্ট ভলিউম রাখাটাই বেস্ট। এখন হাইয়েস্ট ভলিউম রেখে যদি আমি কাজ করি, ধরেন যে আমি কাজ করতেছি, সমস্যা নেই, এখানে আর তেমন কিছু নেই, আমি এটাকে কন্টিনিউ করলাম। এখন আপনি যেভাবে কনভার্সন চাচ্ছেন, অন ইওর অ্যাড বা যা মন চায়, ধরেন আমি এবার অন ইওর অ্যাড দিলাম। অন ইওর অ্যাড দেওয়ার পর এখানে ভিডিও ভিউ দিব না, এবার সাপোজ পোস্ট এঙ্গেজমেন্ট দিব। আগের বার তো ভিডিও ভিউ দিয়ে করছিলাম, এবার একটা পোস্টের মধ্যে আমি এঙ্গেজমেন্ট চাচ্ছি। এঙ্গেজমেন্ট মানে কি, লাইক কমেন্ট শেয়ার এগুলো হবে। পারফরমেন্স গোল, এটা বাই ডিফল্ট ফেসবুক আমাকে রেকমেন্ড করতেছে যে আপনি ম্যাক্সিমাইজ এঙ্গেজমেন্ট এটা দেন, যাতে আপনার পোস্টে ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট হয়। বাট আপনি চাইলে ডেইলি ডেইলি ইউনিক রিচ এবং ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন এই দুইটার মধ্যে একটা দিতে পারেন। এখন রিচ আর ইমপ্রেশন এর মধ্যে ডিফারেন্সটা কি, যেটা আমি গতদিন আপনাদেরকে বলছিলাম। রিচ মানে আমি কতগুলো ইউনিক অডিয়েন্সের কাছে রিচ করতেছি, যেমন আমি 5 লাখ অডিয়েন্সের কাছে রিচ করছি, এটা হচ্ছে আমার ইউনিক অডিয়েন্স। ইমপ্রেশন মানে কি, আমার একটা অ্যাডভার্টাইজমেন্টে 8 লাখ ইমপ্রেশন হয়েছে, তার মানে কি আমার যদি অরিজিনাল অডিয়েন্স 5 লাখ হয়,
ওই 5 লাখ অডিয়েন্সের কাছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা কতবার গেছে? 8 লাখ বার। তার মানে কি, একটা অডিয়েন্স একটা অ্যাডভার্টাইজমেন্ট একবারের বেশি দেখছে। আপনার হয় না এমন যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আপনি হয়তো বা ক্লিক করেন বা একটু এঙ্গেজমেন্ট করেন, সেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো কিন্তু পরবর্তীতে আপনাদের কাছে আবার আসে। তো এটাকে আমরা ইমপ্রেশন বলি। তো এখানে সব থেকে বেস্ট হচ্ছে আপনি এঙ্গেজমেন্ট এটাকে সিলেক্ট করবেন। এরপরে আমি নিচের দিকে চলে আসলাম, এখন এখানে বাজেট শিডিউল এগুলো আপনি যেভাবে মন চায় সেভাবে দিবেন। এখানে আর তেমন কিছু না, এগুলো সব আগের মতোই। এখানে একটা আবার প্রবলেম আছে। প্রবলেমটা কি, যখন আপনি ওই যে অ্যাডভান্টেজ প্লাস কি এটা, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজার, এটাকে যখন আপনি অন করেন, অন করার পরে এখানে কিন্তু আপনার এস্টিমেটেড যে রেজাল্টটা ছিল ওটা কিন্তু আর থাকবে না, ওটা চলে যাবে। এটা একটা প্রবলেম। এরপরে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন। এখানে আসার পরে আপনি আপনার ফেসবুক পেজ সিলেক্ট করবেন, যে পেজের জন্য আপনি কাজ করতে চান। তারপরে আপনি চাইলে এখানে ক্রিয়েট অ্যাড অথবা এক্সিস্টিং পোস্ট, যেভাবে আপনি কাজ করতে চান, মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড সিলেক্ট করে এখানে ইমেজ বা ভিডিও যে কোনোটা দিতে পারেন। আগে কিন্তু আমরা ভিডিও দিছিলাম, বাট এখন আমি ইমেজ বা ভিডিও যে কোনোটা দিতে পারবো, কারণ আমি কিন্তু এখানে পোস্ট এঙ্গেজমেন্ট সিলেক্ট করছি। ধরেন যে আমি এখানে ইমেজ দেব। ওকে, সো আমি এখানে ইমেজটা দিয়ে দিলাম। এরপর আপনি প্রাইমারি টেক্সট দিয়ে দিবেন, যেভাবে যা মন চায় আপনার ভালো লাগে। আর এখানে একটা জিনিস দেখেন, অ্যাড এ ডেস্টিনেশন। অ্যাড এ ডেস্টিনেশন মানে আপনি কোনো কল টু অ্যাকশন বাটন দিতে চান কিনা। একটা জিনিস মাথায় রাখবেন, সিটিএ। সিটিএ মানে কি? কল টু অ্যাকশন। কোনো একটা পোস্টের কমেন্টে বা কোনো জায়গায় যদি কেউ বলে সিটিএ অ্যাড করেন, সিটিএ মানে হচ্ছে আমার কল টু অ্যাকশন, যেখানে মানুষ অ্যাকশন ক্রিয়েট করতে পারে, যেমন একটা লিঙ্ক, ঠিক আছে, অথবা আপনার কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক, অথবা কোনো ইনবক্সের লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্ক। যাই হোক, এক কথায় সিটি অ্যাড করা এটাকে বলা হয়। তো এরপরে আপনি এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন যেটা আছে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন একটা সুবিধা হচ্ছে, এখানে দুই টাইপের ক্যাম্পেইন ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে আপনার কোনো ধরনের বাটন অ্যাড না করে, আরেকটা হচ্ছে বাটন অ্যাড করে। বাটন অ্যাড না করে যখন আপনি একটা অ্যাড ক্যাম্পেইন রান করেন, তখন আপনার যে ফেসবুক অ্যাডের মেইন গোলটা, সেই মেইন গোল কি থাকে, যে আপনি এখানে কোনো ধরনের বাটন দিচ্ছেন না। তার মানে কি, আপনি এখানে মেইনলি একটা ইমপ্রেশন ক্রিয়েট করার চেষ্টা করতেছেন বা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করতেছেন, মানুষকে জানাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো বাটন দেই নাই, এই যে নো বাটন। বাট তারপরে এখানে অ্যাডভান্স প্রিভিউতে গেলে আমাকে তার একটা বাটন দেখাচ্ছে, এই যে লার্ন মোর, আমি কিন্তু লার্ন মোর দেই নাই। এটা কিন্তু একটা ওদের এরর, টেকনিক্যাল এরর। এরপরে দেখেন, আচ্ছা এখানে প্রাইমারি টেক্সট এসআরটিএমএটি দেওয়ার কারণে এরকম আসছে নাকি দেখি। আচ্ছা, সো এখন দেখেন, এটা যদি আমি অ্যাডভান্স প্রিভিউটা অন করি, এখন দেখেন আবার চলে আসছে এটা। ওই srdmati.com লিখছে আমি প্রাইমারি টেক্সটে, ওইটা আবার বাটন হিসাবে অ্যাড হয়ে গেছে। এটা কিন্তু ওদের টেকনিক্যাল এরর, আমাদের না। তো দেখেন এখন কিন্তু সুন্দরভাবে আসছে। তো অনেক সময় এটা হয়, যখন আমরা একটা কোনো পোস্টের মধ্যে বাটন টাটন অ্যাড করি, তখন অনেকে মনে করে না এটা স্পন্সার্ড পোস্ট, এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট, এটাকে আমরা ইগনোর করি। বাট অনেক সময় যখন আমার কোনো এরকম বাটন থাকে না, তখন অনেকে সেটাকে অ্যাড হিসাবে মনে করে না। যারা বুঝার তারা তো বুঝে, কয়জন আর বুঝে। বাট যারা বোঝে না তারা মনে করে না এটা একটা অর্গানিক পোস্ট, এখানে আমরা এঙ্গেজমেন্ট করতে পারি বা ক্লিক করতে পারি, তখন তারা আপনার পেজে ইনবক্স করতে পারে বা আপনার সাথে কমেন্ট করতে পারে। এটা আবার এক ধরনের মার্কেটিং। আবার আপনি যদি মনে করেন যে না, আপনি এখানে বাটন দিবেন, তাহলে আপনি এখানে যে কোনো বাটন দিতে পারেন, যেটা আপনার ভালো মনে হয়। লার্ন মোর দিলেন, এরপর আপনি এখানে একটা ওয়েবসাইট ইউআরএল সাপোজ অ্যাড করে দিন, ঠিক আছে। এখন তো আপনার এখানে কাজ শেষ। এখন আপনি চাইলেই অ্যাডভার্টাইজমেন্টটাকে লাইভ করে দিতে পারেন, আপনার কোনো কাজ নেই এখানে। তবে আমরা যে কাজটা আজকে শিখবো, সেটা শুধুমাত্র এরকম ভাবে না। যেমন ধরেন, এখানে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক, এটার জন্য মার্কেটিং করা হচ্ছে না। আমরা এখানে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকের অন্য একটা টপিক নিয়েও মার্কেটিং করতে পারি, যে এটার নাম কি, এটার নাম হচ্ছে কার্ট, তাই না? আচ্ছা, কার্ট। ঠিক আছে, এটাকে আমি লিখে দিই, যেটার নাম হচ্ছে আমার ভিসা কার্ট। এটা হচ্ছে আমার মনে রাখার জন্য, যাতে আমি ভুলে না যাই।
তাহলে আমার এখানে একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট আছে, এবং ওই একটা অ্যাড সেটের আন্ডারে এখানে একটা অ্যাড আছে। অ্যাডটার নাম কি? এখানে ভিসা কার্ডের উপরে, এটার উপরে আমি প্রমোশন করতেছি। ভালো কথা। এখন এখানে একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে আপনি একটা ক্যাম্পেইন এবং একটা অ্যাড সেটের আন্ডারে মাল্টিপল অ্যাডের কাজ করাতে পারবেন। যেমন আমি যদি এখানে অ্যাকশন বাটনটাতে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবো ডুপ্লিকেট বা কপি করার জায়গা আছে। ধরেন যে আমি এটাকে কুইকলি ডুপ্লিকেটে ক্লিক করলাম, এবং কয়টা ডুপ্লিকেট করব সেটা কিন্তু আপনি এই কুইকলি ডুপ্লিকেট না করে ডুপ্লিকেট যদি করেন, এখানে দেখতে পারবেন যে কয়টা ডুপ্লিকেট করবেন। আমি এটা দেখাই এইভাবে, দাঁড়া, এটা একটু মনোযোগ দেন। সহজ জিনিস বা একটু টাফ। আমার এখানে একটা ক্যাম্পেইন, একটা অ্যাডসেট এবং একটা অ্যাড। তো ক্যাম্পেইনে কি হয়? ক্যাম্পেইনে কিন্তু আমি বলে দেই যে আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব নাকি কি করব। অ্যাডসেটে আমি কি বলি? অ্যাডসেটে আমি বলি যে আমার এখানে কনভার্সন লোকেশনটা কি, এঙ্গেজমেন্ট টাইপ হবে না কি হবে, বাজেট কিরকম হবে, আমার শিডিউল কিরকম হবে, টার্গেটিং কেমন হবে, প্লেসমেন্ট কিরকম হবে, তাই না? তো এই যে আমি এখানে একটা অ্যাডসেটের ভিতরে এতগুলো কাজ করলাম, এর পরিপ্রেক্ষিতে আমি চাইলে মাল্টিপল অ্যাড রান করাতে পারবো। যেমন আমি যদি এখানে অ্যাকশন বাটনে ক্লিক করি, ডুপ্লিকেটে ক্লিক করি, তাহলে আমাকে বলতেছে যে আপনি এখানে কি ডুপ্লিকেট করবেন। আমি বলতেছি যে এখানকার যে অরিজিনাল ক্যাম্পেইনটা আছে, এই ক্যাম্পেইনের আন্ডারে আমি সাপোজ দুইটা বা তিনটা, যতগুলো আপনি চান করতে পারেন, সাপোজ আমি দুইটা আরো অ্যাড কপি বানাবো। তাহলে আমি এখানে ডুপ্লিকেটে ক্লিক করব। এখন এটা কেন করতেছি সেটা আপনি দেখতে পারবেন। এখন ধরেন এই যে আমার দেখেন এটা ভিসা কার্ড। এটা কি ছিল ভিসা কার্ডটা? এটা হচ্ছে আমার মেইন অ্যাড কপিটা, যেটা কাজ আমরা করে ফেলছি। এখানে কি ভিসা কার্ডের একটা কপি ক্রিয়েট হয়ে গেছে। কপিটাতে কিন্তু আগের যা কিছু ছিল সবকিছু চলে আসছে, কোনো চেঞ্জ নাই। বাট আমি এটাকে চেঞ্জ করবো। যেমন আমি এটা ধরলাম যে ভিসা কার্ড সেকেন্ড কপি। ঠিক আছে? এখানে আপনার কাজ কি? এখানে আপনার কাজ হচ্ছে যে আপনি চাইলে এখানে ক্রিয়েট অ্যাড বা এক্সিস্টিং পোস্ট আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। এখানকার যে আপনি মিডিয়াটা দিচ্ছেন সেই মিডিয়াটাকে আপনি ডিলিট করে দেন। ডিলিট করে আপনি আপনার মতো করে এখানে ইমেজ বা ভিডিও রাখতে পারবেন। ধরেন এখানে আমি আরেকটা ইমেজ রাখবো। সাপোজ আমি আমার কম্পিউটার থেকে এখানে আরো একটা ইমেজ নিয়ে আসবো। ওকে, সাপোজ এখানে আমি আরো একটা ইমেজ নিয়ে আসলাম। আচ্ছা, আমি কি বলছিলাম? আমরা ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকের জন্য মার্কেটিং করতেছি না? আচ্ছা, তাহলে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক রিলেটেড একটা ইমেজ নিয়ে আসি। ওকে, যেমন ধরেন এটা আমাদের আরো একটা পোস্টার ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক রিলেটেড। আর আরো একটা লাগবে, যেহেতু আমরা দুইটা কপি বের করছি। হ্যাঁ, এটা আরেকটা দিলাম। ওকে, সো আমরা প্রথমে একটা ইমেজ ইউজ করি। এই ইমেজটাকে ইউজ করলাম, ইমেজটা যেভাবে আছে অরিজিনাল সেভাবে রাখলাম, এবং নেক্সটে ক্লিক করলাম। এখন আমি এটাকে ডান করে দিলাম। প্রত্যেকটা অ্যাড কপি ইউজ করার সুবিধাটা হচ্ছে যে প্রত্যেকটার জন্য আপনি আলাদা মিডিয়া নিতে পারতেছেন। প্রাইমারি টেক্সট আপনি আপনার নিজের মতো করে লিখতে পারবেন। আপনি কল টু অ্যাকশন বাটন নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন। ধরেন যে এখানে আমি দিলাম যে সেকেন্ড অ্যাড কপি, এটা হচ্ছে আমার প্রাইমারি টেক্সট। এরপরে নিচের দিকে আসলে আপনি এখানে যে কল টু অ্যাকশন বাটনটা আছে এটা আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারেন। যেমন আপনি ধরেন এখানে দিলেন হচ্ছে স্বপ্ন। ঠিক আছে? এরপর আপনি এখানে ওয়েবসাইট ইউআরএল যেটা আছে এটাকেও চেঞ্জ করতে পারেন। ধরেন আমি এখানে ডাইরেক্টলি ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকের লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিলাম। ওকে, এরপরে আপনার এখানে আর কোনো কাজ নাই। আচ্ছা, এখন আমার থার্ড কপি যেটা, এখানে আমি চলে আসলাম থার্ড কপিতে। থার্ড কপি উপরে চলে যাই, এটাকে আমি রিনেম করব আগে, যাতে আমার বুঝতে সুবিধা হয়। থার্ড কপিতে আসার পরে আবারও সেম, আমি এখানকার মিডিয়া চেঞ্জ করতে পারবো। আপনি চাইলে মিডিয়া চেঞ্জ নাও চেঞ্জ করতে পারেন, প্রাইমারি টেক্সট, হেডলাইন এগুলো চেঞ্জ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো এখানে আমি আরো একটা ইমেজ ইউজ করতেছি। এগুলো কিন্তু সব ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক রিলেটেড ইমেজ, এই কারণে আমি দেখাচ্ছি। এটা কাইন্ড অফ একটা এবি টেস্টিং এর মতো বিষয়, এটা টেস্টিং এর বিষয়।
তো আমি এখানে প্রাইমারি টেক্সট দিলাম, প্রাইমারি টেক্সট দিলাম হচ্ছে থার্ড কপি। এরপরে আপনি এখানে বাটন যেটা আছে সেটা আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? একটু আগে যেভাবে আমি দেখালাম ঠিক সেভাবে। তো আমি এখানে বাটন চেঞ্জ করলাম না, এইভাবে থাকো। এখন এখানে দেখেন আমার মেইন ক্যাম্পেইন কয়টা, একটা। এই মেইন ক্যাম্পেইনে আমি কি করছিলাম, আমি বলছিলাম যে আমি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজারটাকে অন রাখবো। তাহলে আমি যদি এখানে বাজেট দেই সাপোজ $30, এই $30টা কি হবে, সেটা এই তিনটা অ্যাড কন্টেন্টের মধ্যে, এই যে আমার অ্যাড কপি তিনটা আছে বা অ্যাড ক্রিয়েটিভ, এই তিনটা অ্যাড ক্রিয়েটিভের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। এখন আপনারা বলতে পারেন স্যার ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে, $10 $10 $10 এভাবে হবে? এভাবে হবে না। যেই অ্যাড ক্যাম্পেইন অ্যাড ক্রিয়েটিভটাকে ফেসবুক মনে করবে অডিয়েন্স বেশি পছন্দ করতেছে, সেটাকে ফেসবুক বেশি করে খরচ করাবে, অথবা ফেসবুক তার মতো করে যেটা ভালো মনে করবে সেটাকে বেশি টাকা ইনভেস্ট করাবে। অথবা এরকম ভাবে করবে যে তিনটার মধ্যে তারা টেস্ট করাবে, যেটা ভালো পারফর্ম করবে সেটাতে বেশি বেশি করে স্পেন্ডিং লিমিটটা দিয়ে দিবে। আবার আপনি চাইলে চেঞ্জও করতে পারেন, যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। আবার আপনি যদি বলেন যে না আমি এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজারটাকে অফ করে দিব এবং প্রত্যেকটাতে আলাদা আলাদা বাজার দিব, সেটা করতে পারবেন। কিভাবে? এই দেখেন আমি এটাকে অফ করে দিলাম। এখন আমি এখানে চলে আসলাম, ঠিক আছে? এখানে আসার পরে আপনার যে এখানে বাজারটা আছে না, সাপোজ এই বাজারটা আপনি এখানে $30 দেন। এরপরে আমার এখানকার যে অ্যাড কপিটা আছে, অ্যাড কপি আমার আগের মতো চলে আসবে। বাট আমার যে ওভারঅল বাজেটটা যে আছে, সেই বাজারটার আগের মতো করে আমার ডিস্ট্রিবিউশন হবে না। কারণ যখন আপনি অ্যাডভান্টেজ ওই বাজারটা দিয়ে দেন, ওই বাজারটাতে একটা প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে এরকম, এই প্রবলেমটা আমরা অনেকেই ফেস করি, যার কারণে এটা সাধারণত আমরা অন রাখি না, অ্যাডভান্টেজ ক্যাম্পের বাজারটা। এই প্রবলেমটা এরকম হয় যে ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক মতো হয় না। ইভেন এইখানেও ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক মতো নাও হইতে পারে যখন আমি অ্যাডসেটের ভিতরে বাজারটা দিলাম। বাট এখানে আমার রেশিওটা মোটামুটি কম, এটাতে মোটামুটি আমার ঠিক হওয়ার চান্সটা বেশি থাকে। কেন? কারণ এখানে আমি বলে দিলাম যে আমার এই অ্যাডসেটের যে সেটিংটা আমি করছি, সেই সেটিং অনুযায়ী আমার এই তিনটা অ্যাড ক্রিয়েটিভের মধ্যে বাজারটা ভাগ হয়ে যাবে। এখন আপনি যদি বলেন যে স্যার আমি প্রত্যেকটাতে আলাদা আলাদা বাজার দিব, এবং একটা কাজ তো করতে পারি আমরা, এখানে যেমন আমি একটা টার্গেটিং অডিয়েন্সকে তিনটা আলাদা আলাদা করে অ্যাড কপি দেখাচ্ছি, আমি এটা করব না। আমি চাচ্ছি তিনটা অ্যাড কপিতে তিনটা আলাদা ধরনের অডিয়েন্সকে আমি অ্যাড দেখাবো, সেটা করতে পারেন। তো এইটা যে কাজটা আছে, সেটার কাজের নামটা কি? এই কাজের নামটা হচ্ছে আমার একটা মেইন ক্যাম্পেইনের ভিতরে আপনি কি করছেন, মাল্টিপল অ্যাড ক্রিয়েটিভের কাজ করছেন, ঠিক আছে? আপনার কিন্তু অ্যাড সেট একটাই। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে মাল্টিপল অ্যাড সেট এবং মাল্টিপল অ্যাড অ্যাড ক্রিয়েটিভ। সেটা কিভাবে? এখন ধরেন যে এই দুটাকে আমি ডিলিট করে দেব। এখন অনেকে বলতে পারেন যে সুবিধাটা কি, এই আমার মাল্টিপল অ্যাড কপি ইউজ করার সুবিধাটা হচ্ছে এটাই যে আপনি একাধিক ইমেজ ইউজ করতে পারতেছেন, আপনি একাধিক কল টু অ্যাকশন বাটন ইউজ করতে পারতেছেন, একাধিক আপনি প্রাইমারি টেক্সট হেডলাইন ইউজ করতে পারতেছেন। এটা সুবিধা না, যেটা তো আপনার আগে ছিল না। এবং এটা একটা টেস্টিং এর মতো কাজ করতে পারে। যেমন আপনি তিনটা অ্যাড ক্রিয়েটিভ রাখছেন, অ্যাড ক্যাম্পেইন চলার পরে যেটা বেশি ভালো চলবে সেটাকে রাখবেন, বাকিগুলাকে আপনি অফ করে দিতে পারেন। এটা একটা আপনার জন্য টেস্টিং ফেজ হিসাবে কাজ করতে পারে। ওকে, সো এখন দেখেন আমার একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড, তাই না? এখন আপনি যদি বলেন যে আমার প্রত্যেকটা অ্যাড ক্যাম্পেইনের জন্য আমি আলাদা আলাদা টার্গেট অডিয়েন্স এবং আলাদা আলাদা অ্যাড ক্রিয়েটিভ রাখবো, সেটা করতে পারেন। যেমন আমি এখানে সাপোজ $10 বাজেট দিলাম এবং আমি এখানে টার্গেটিং করলাম। সাপোজ আমার এখানে অডিয়েন্স টার্গেটিং যেটা আছে এটাকে আমি অরিজিনাল অডিয়েন্সে দিব। এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি চাইলে অডিয়েন্স টার্গেটিং নাও করতে পারেন। আমরা এখানে একটা ডিটেল টার্গেটিং দিলাম, যেমন আমি চাচ্ছি যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে বা আগ্রহী তাদেরকে শুধু আমি একটা দেখাবো, ঠিক আছে? এখানে অন্য কিছু করলাম। এরপর আমি নেক্সটে চলে আসলাম, আসার পরে এখানে আমার যে ইমেজটা আছে সেটাকে আমি এভাবে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। এরপরে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি এখন মনে করতে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে বা আগ্রহী তাদেরকে আমি অ্যাড দেখাবো একটা নতুন অ্যাড সেটে, এবং নতুন একটা অ্যাড কপি দেখাবো।
এই অ্যাড কপিটা দেখাবো না। তাহলে কি করবেন, এই যে অ্যাড সেটটা আছে এই অ্যাড সেটটাতে কপি করবেন, ডুপ্লিকেট করবেন। কয়টা ডুপ্লিকেট করতে চান আপনার যটা মন চায় করেন, 1 2 3 4 5 6 7 8 9 10 যতগুলো আপনার মন চায় করতে পারেন। তো আমি এখানে দুইটা দিলাম, ডুপ্লিকেট করলাম। এই যে দেখেন, এটা হচ্ছে কি আমার মেইন ক্যাম্পেইন, ওই মেইন ক্যাম্পেইনের আন্ডার এটা এটা হচ্ছে আমার মেইন অ্যাড সেট, এটা হচ্ছে আমার মেইন অ্যাড ক্রিয়েটিভ। এখন আরো দুইটা আমার এখানে অ্যাড সেটের কপি ক্রিয়েট হয়ে গেছে, দেখেন এই যে একটা অ্যাড সেটের কপি, এই যে একটা অ্যাড সেটের কপি, আর ওই অ্যাড সেটের আন্ডারে একটা করে অ্যাড, একটা করে অ্যাড। এখন ধরেন যে এই যে আমার মেইন অ্যাড সেট কপিটা আছে, এটাকে দিলাম আমি ফার্স্ট কপি, এই ফার্স্ট কপির কাজ করাবো। এখন ধরেন আপনি চাইলে এখানে কনভার্সন লোকেশনটাও চেঞ্জ করতে পারেন। আপনি যদি বলেন যে এখানে অন্য কোনো কনভার্সন লোকেশন দিবেন, কোনো সমস্যা নেই, দিতে পারেন। এঙ্গেজমেন্ট ট্যাব চেঞ্জ করাবেন, করেন, সমস্যা নেই। ধরেন আমি ভিডিও ভিউ দিলাম। বাজেট আপনি চেঞ্জ করাতে চান, করান, কোনো প্রবলেম নাই। টার্গেটিং চেঞ্জ করাতে চান, করান, কোনো প্রবলেম নাই। টার্গেটিংটা আমি এখানে ফ্রিল্যান্সিং থেকে এটাকে আমি চেঞ্জ করে দিই। সাপোজ এটাকে আমি দিলাম হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে আগ্রহী তাদেরকে আমি দেখাবো। এরপরে আপনি নেক্সট স্টেপে চলে যান। এটার নাম হচ্ছে আমার ভিসা কার্ড ফার্স্ট অ্যাড ক্রিয়েটিভ, এইভাবে লিখে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আপনি এখানে চাইলে আপনার মতো করে ভিডিও দিতে পারেন, যেহেতু আমি এখানে ভিডিও দিছি। ওকে, আমার কাজ শেষ হয়ে গেছে, এখন আমি এখানে কন্টিনিউ করব। যারা ই কমার্স নিয়ে কাজ করবেন ইন ফিউচারে, ই কমার্সের বিজনেস বা আপনার যদি মাল্টিপল প্রোডাক্ট থাকে, সেই মাল্টিপল প্রোডাক্টের জন্য কিন্তু আপনাকে এইভাবে কাজ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন আমার ভিডিও এখানে আপলোড হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে প্রাইমারি টেক্সট চেঞ্জ করতে পারবো। তো ধরেন আমি প্রাইমারি টেক্সট চেঞ্জ করি। আপনি চাইলে ডেস্টিনেশন আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। ডেস্টিনেশন কিন্তু না দিলেও হবে। কেন? কারণ এটা তো আপনার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এখানে বাটন ইউজ না করলেও কোনো সমস্যা হয় না। বাটন ইউজ ছাড়াও কাজ করতে পারেন, তো আমি বাটন ইউজ করলাম না এটাতে। এরপরে হচ্ছে আমি আমার অ্যাডসেটের সেকেন্ড কপিতে আসবো। এখন আমি অ্যাডসেটের সেকেন্ড কপিতে আসি। তো এইখানে ধরেন যে আমি একটু আলাদাভাবে কাজ করবো, যেমন আমি চাচ্ছি যে এখানে আমি একটা পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন করবো। তাহলে আমি এখানে ফেসবুক পেজটাকে সিলেক্ট করব, যেটা নিয়ে আগেও কাজ করছি আমরা। এরপর আপনি আপনার ফেসবুক পেজকে দেন। এখানে বাজেট শিডিউলিং আপনার যা মন চায় যেভাবে মন চায় করেন। টার্গেটিং যেভাবে আপনার মন চায় আপনি করতে পারেন। ধরেন যে আমি এখানে যারা স্টুডেন্ট তাদেরকে টার্গেট করব। তো স্টুডেন্ট লেখা সার্চ করলাম, স্টুডেন্টের অনেকগুলো আছে, হ্যাঁ। অথবা আপনি এই যে ব্রাউজ থেকে ডেমোগ্রাফিকে যেতে পারেন, এখানে এডুকেশন আছে, এডুকেশন লেভেল। ধরুন যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে আমি টার্গেট করব, আর অন্য কোনো টার্গেট আমি করব না। এরপর নিচের দিকে চলে আসলাম, নেক্সট স্টেপে চলে গেলাম। এটা কি আমার সেকেন্ড ক্রিয়েটিভ। এরপরে আমি এখানে এসে আমি আমার মতো করে যে কোনো ইমেজ বা ভিডিও দিতে পারবো। এটা কিন্তু আমার পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন হচ্ছে, মনে রাখেন জিনিসটা। এই যে দেখেন প্রাইমারি টেক্সট, ঠিক আছে। এরপরে আপনি দেখেন এখানে আপনার পেজ লাইক অপশনটা চলে আসছে, দেখছেন, এই যে দেখেন। তাহলে কি হলো, আমার একটা ক্যাম্পেইন, ধরলাম যে এই মেইন ক্যাম্পেইনের কাজ কি, ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকটাকে প্রমোট করা। এই ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকে তো মাল্টিপল কন্টেন্ট থাকতে পারে, তাই না? আমার ইমেজ পোস্টার থাকতে পারে, ভিডিও থাকতে পারে, স্টুডেন্টদের সাকসেস থাকতে পারে, বা বিভিন্ন অফার থাকতে পারে। যেমন ভিসা কার্ড একটা আমার প্রমোশনের জায়গা, আপনারাও কার্ড পাবেন, এই ক্লাসের একটু পরে আমি কথা বলতেছি। তো এটা ধরেন আমি কার্ডটা নিয়ে একটা আলোচনা করছি যে আপনি যদি ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকে বা আমাদের, এখন তো আমরা সবাইকে মোটামুটি সুযোগ দিচ্ছি, যারা আমাদের স্টুডেন্ট তাদেরকে সুযোগটা দেওয়া হচ্ছে। সো বান্ডেল প্যাকদের অগ্রাধিকার দেওয়া হবে, এটা বলা হয়েছে। এরপর হচ্ছে আমার এটাতে আমি কি করছি, এটাতে আমার টার্গেট হচ্ছে যারা ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহী তাদেরকে আমি অ্যাড ক্যাম্পেইনে দেখাবো। এটার জন্য আলাদা বাজেট এবং সবকিছু ভিন্ন। সেকেন্ড হচ্ছে আমার এখানে কি বললাম, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে আগ্রহী তাদেরকে আমি অ্যাড দেখাবো, তাই না? এই যে আমি ডিজিটাল মার্কেটিং যারা আগ্রহী তাদেরকে অ্যাড দেখাবো। কি অ্যাড দেখাবো? এখানে আমি একটা ভিডিও কন্টেন্ট নিলাম,
এবং সেই ভিডিও কন্টেন্টের উপরে আমি অ্যাড ক্যাম্পেইন রান করলাম। এরপর হচ্ছে আমার সেকেন্ড কপি, মানে এটা হচ্ছে আমার 3 নাম্বার অ্যাড সেট। মনে রাখেন এটা কিন্তু আমার মেইন অ্যাড সেট বা 1 নাম্বার, এটা আমার 2 নাম্বার, এটা আমার 3 নাম্বার। প্রত্যেকটা অ্যাড সেটের ভিতরে কিন্তু আলাদা আলাদা অ্যাড কপি আছে। অ্যাড কপি কি করে? অ্যাড সেট তাকে যা গাইডলাইন, যা সেটিং দিবে, অ্যাড কপি তাকে সেইভাবে কাজ করতে হবে। তার মানে কি, আমার ক্যাম্পেইনের ভিতরে কিন্তু আমার মেন কাজ নাই। ক্যাম্পেইন শুধু আমাকে বলে দিচ্ছে যে আমি এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব। মেন কাজ কিন্তু আমার অ্যাড সেটের ভিতরে হয়। কেন? কারণ অ্যাড সেটের ভিতরে আমি কনভার্সন, লোকেশন দেই, এঙ্গেজমেন্ট টাইপ বা এই ধরনের সিলেকশন গুলো করি, বাজেট দেই, শিডিউলিং করি, টার্গেটিং করি, প্লেসমেন্ট দেই, অনেক কাজ। তো অ্যাডসেটটা সব থেকে ইম্পর্টেন্ট। অ্যাডসেট হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টের একটা হার্ট। এরপরে হচ্ছে আমার অ্যাডসেটে আমি যা দিব বা যেই সেটিংটা করব, সেই ধরনের সেটিং ফলো করে অ্যাড কপিটা কি করবে, ওই অডিয়েন্সদের কাছে পৌঁছায় দিবে আমার অ্যাডটাকে। তবে আরেক দিক থেকে যদি আমি চিন্তা করি, এই অ্যাড ক্রিয়েটিভটা বা অ্যাড কপিটা আমার এখানে যেটা আছে, আমার ইমেজ, ভিডিও, আমার ট্যাগলাইন, আমার হেডলাইন, আমার প্রাইমারি টেক্সট, এটা আবার আরো বেশি ইম্পর্ট্যান্ট। কেন? আপনি ভিতরে যতই যাই সেটিং করেন না কেন, আপনার ইমেজ, ভিডিওগুলো যদি ভালো না হয়, অ্যাট্রাকটিভ না হয়, মানুষ আপনাকে খুব একটা বেশি রেসপন্স করবে না। সো আমার অ্যাড ক্রিয়েটিভটা ভালো হওয়াটা খুব ইম্পর্টেন্ট, যদিও আমার অ্যাডসেটের কাজই বেশি। তো এখন আমার তিনটার কাজ হয়ে গেছে না? এখানে একটা নতুন আপনাকে অপশন দেখাই, নতুন অপশনটা দেখেন। আমরা কি করছি, প্রত্যেকটা অ্যাডসেটে আলাদা আলাদা বাজেট দিলাম না? এখন আপনি যদি বলেন স্যার আমি এত প্রেশার নিব না, আমি ফেসবুককে প্রেশার দিব, তাহলে আমি এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটাকে অন করব। অন করে আমি এখানে সাপোজ বাজেট দিলাম যে আমি ডেইলি বাজেট $100 খরচ করব। এখন আপনি যদি এই অ্যাডসেট গুলোর ভিতরে আসেন, তাহলে দেখতে পারবেন এখানে আর বাজেট দেওয়ার জায়গাটা নাই। এই যে দেখেন বাজেট দেওয়ার জায়গাটা চলে গেছে। তার মানে কি, আমি যেখানে $100টা দিলাম, এই $100 এই তিনটা অ্যাডসেট এবং অ্যাড ক্রিয়েটিভের ভিতরে কি হবে, ভাগ হয়ে যাবে। কিভাবে ভাগ হবে? ওই যে বললাম, ফেসবুক যেটা থেকে বেশি রেসপন্স পাবে, সেটাতে তারা বেশি বেশি করে খরচ করাবে এবং ওই অ্যাডটা বেশি মানুষকে দেখাবে। এটা হচ্ছে অনেকটা কাইন্ড অফ টেস্টিং এর মতোই কাজ করে। এভাবেও টেস্ট করা হয়, যেটা আমার ভালো কাজ করতে সেটাকে আমি রাখবো, যেটা আমার ভালো কাজ করতেছে না সেটাকে আমি অফ করে দেবো। ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট বা যে কোনো অ্যাডভার্টাইজমেন্টের যে সিস্টেমটা, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস সিস্টেম। আমি একটা অ্যাড রান করলাম, এরপর সেটা তার কোনো কাজ করবো না, এরকম করে কিন্তু হয় না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এখানে আপডেট আনতে হবে, চেঞ্জ আনতে হবে। এই জন্য এটাকে বলা হয় যে ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট। শুধু একটা অ্যাড ক্যাম্পেইন বানানোটা বড় বিষয় না, বানাইতে অনেকেই পারে, বাট এখান থেকে রেজাল্ট নিয়ে আসা, এটাকে মেনটেন করা, এটা ডিফিকাল্ট। ঠিক আছে? এখন আমি এটাকে পাবলিশ কিভাবে করব? পাবলিশটা আপনাকে এইভাবে করতে হবে। আপনি হয় প্রত্যেকটা অ্যাড ক্রিয়েটিভকে আলাদাভাবে পাবলিশ করতে পারেন, অথবা এখানে যে আমার ক্যাম্পেইনটা আছে, মেইন ক্যাম্পেইনে জাস্ট একবার পাবলিশে ক্লিক করলে এগুলো সব অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। অথবা আলাদা আলাদা পাবলিশ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই বিষয়টা কেন দরকার? এই বিষয়টা এই কারণে দরকার, যখন আপনি কোনো একটা অফিসের জন্য কাজ করবেন বা ই কমার্স সাইটের জন্য কাজ করবেন, বিভিন্ন প্রোডাক্টের উপরে অ্যাড ক্যাম্পেইন রান করবেন। প্রোডাক্ট তো অনেক হয়, তাই না? তখন কিন্তু এভাবে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি বাইরের কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেন, যেমন ইউএসএ তে বা কানাডা, ইউরোপিয়ান ক্লায়েন্টরা যারা আছে, তারা কিন্তু সিঙ্গেল ক্যাম্পেইন পছন্দ করে না, তারা এরকম মাল্টিপল অ্যাডসেট, অ্যাড ক্রিয়েটিভের ক্যাম্পেইন পছন্দ করে, এবং তারা এই অ্যাড ক্যাম্পেইন গুলো রানও বেশি করে। এই কারণে আপনার দরকার। এখন বলেন, বুঝতে পারতেছি বিষয়গুলো? এখানে যেমন বলছে যে এবি টেস্ট আলাদা অপশন আছে, ওটা এখানে ইউজ করবো না। অপশন তো অনেকগুলোই থাকে, সবগুলো যে আপনাকে ইউজ করতে হবে এরকম কোনো কিছু নেই। আমার ডেইলি বাজেট কি একদিনের জন্য নাকি? একদিন, ডেইলি মানে তো একদিন, বুঝে যাচ্ছে। আচ্ছা, সবাই মোটামুটি বুঝতে পারছে। একজন বলছে একটু জটিল লাগছে। অ্যামাউন্টটা কিভাবে দিলে ভালো হয়, আলাদা নাকি সবগুলো একসাথে? আচ্ছা, প্রথমের দিকে আপনি ফেসবুকের উপরে ছেড়ে দিতে পারেন, বাট আলাদা দিলেও ভালো হয়। সিঙ্গেল ক্যাম্পেইন কি লেস ইফেক্টিভ কিনা? না, অবশ্যই ইফেক্টিভ। এটা হচ্ছে যে একটা প্ল্যান করতে হয় যে আমি আগামী 1 মাস বা আগামী 10 দিন কিভাবে আমার অ্যাড ক্যাম্পেইনটাকে আমি চালাবো। আমি পার্সোনালি কিন্তু সিঙ্গেল ক্যাম্পেইন বেশি ইউজ করি।
কারণ আমার কাছে আসলে আমার কিছু সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী কাজ করি আমি, টেস্ট করে করে কাজ করি। তো অনেকে একটু ভেজাল লাগছে, এইখানে কমেন্ট করছে যে কিছু প্রবলেম ফেস করতেছি। আচ্ছা স্যার, মাঝে মাঝে আপনি অ্যাডস রান করার সময় এরর আসলে পিকচার বা ভিডিও চেঞ্জ করে দেন, যদি ক্লায়েন্টের পোস্ট বা ভিডিও অ্যাড রান করার সময় এরর আসে। এরর আসবে না, এরর কেন আসবে? আমি ওই ছবির জন্য চেঞ্জ করছি এরকম তো না, ওইটা হয়তো বা কোনো টেকনিক্যাল এরর বা কিছু একটা, ইমেজের জন্য তেমন একটা কোনো কিছু নেই। কার্ড না থাকলে প্র্যাকটিসে কি কোনো লিমিটেশন থাকবে? লিমিটেশনটা হচ্ছে যে পাবলিশ করতে পারবেন না, এই যে, আর কিছু না। লাইভ হবে না। ইংলিশ ক্লাস কোথায় হয় জানাবেন। যারা ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক আছে তারা ইংলিশ ক্লাস করতে পারবে, তাদের টেলিগ্রাম গ্রুপে এবং স্টুডেন্ট ড্যাশবোর্ডে লিংক দেওয়া আছে। আচ্ছা, একজন বলছে যে আমি স্কিলড হয়ে গেলে কার্ড ছাড়া ইনকাম করতে পারবো কিনা। কেন পারবেন না? অবশ্যই পারবেন। কার্ড যে আপনাকে নিতেই হবে এরকম তো কোনো বিষয় না। আপনার যদি মনে হয় যে আপনার নেওয়া দরকার তাহলে নিলে ভালো। তবে নিজের যদি কখনো এজেন্সি করতে চান, লোকাল ক্লায়েন্টকে সার্ভিস দিতে চান, তাহলে তো কার্ড নিতেই হবে। আচ্ছা, একজন হচ্ছে যে গ্রুপে একটা পোস্ট করছিল যে পেওনিয়ার কার্ড যদি আমি নেই সেটা তো আমি ফ্রি পাবো, তাহলে আমি কেন আহ অন্যভাবে কার্ড নেব? তো এইখানে কিছু বিষয় আছে। পেওনিয়ারের এখন বর্তমানে অনেক ঝামেলা বাংলাদেশে। কারণ পেওনিয়ার কার্ডে আপনি সাপোজ একটা কার্ড নিলেন, ফ্রি ভাবেই সাপোজ নিলেন বা কিছু টাকা খরচ করে নিলেন, পেওনিয়ার কার্ডে আপনি লোড করবেন কিভাবে? সবসময় যে আপনি কার্ডে ফাইবার ইনকাম করবেন এমন এমন কিন্তু না। তো পেওনিয়ার কার্ডে আপনাকে কি করতে হবে? ডলার নেওয়ার জন্য কারো কাছ থেকে ডলার নিতে হবে, আর যখন আপনি কারো কাছে ডলার নেবেন তখন পেওনিয়ার সেখানে বিভিন্ন রেস্ট্রিকশন বসাবে, ভেরিফিকেশন দিবে। এগুলো প্রবলেম। বাট যদি ওই প্রবলেম গুলো ঠিকঠাক মতো ফেস করতে পারেন তাহলে ঠিক আছে, আদারওয়াইজ প্রবলেম আছে পিওনিয়ারে অনেক। এই কারণে আমি নিজে এখন আর পিওনিয়ার কার্ড দিয়ে তেমন একটা পেমেন্ট করি না। আমি ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করি, ওইটাই আমার কাছে সেফ লাগে। পেওনিয়ারে মানে পেওনিয়ার খুব ফালতু একটা জিনিস, সত্যি কথা বলতে আমার পার্সোনালি ভালো লাগে না। কারণ আমি আমার অ্যাকাউন্টে কই থেকে টাকা নিয়ে আসবো, কাকে টাকা দিব, সেটাতে ওদের কি বলেন? ওদের কোনো বিষয় আছে? আর পেওনিয়ার ডলারের আরেকটা সমস্যা হচ্ছে রেট বেশি। আপনি যদি কারো কাছে ডলার নিতে চান, ডলার পাওয়া যায় না, রেট অনেক বেশি নেয়। ঝামেলা এটা একটা। কারো কাছে ডলার নিবেন, 2 দিন পরে একটা রেস্ট্রিকশন দিয়ে বসা রাখবে। আচ্ছা, একটা পোস্টের মধ্যে দুই তিনটা পিকচার কিভাবে দিব? আপনি একটা পিকচার পোস্টের মধ্যে 2-3টা পিকচার না, 10টা পিকচার 20টা পিকচারও দিতে পারবেন, তবে সেটা এক্সিস্টিং পোস্ট হিসাবে আপনাকে দিতে হবে। ট্র্যাকিং কি ওয়েবসাইটে দিতে হবে? ওয়েবসাইট ছাড়া, ওয়েবসাইট অ্যাড করা ছাড়া অ্যাড রান করা যাবে? হ্যাঁ, যাবে না কেন? ট্র্যাকিং একটা অপশনাল বিষয়, দিলে ভালো, না দিলে আপনার কোনো সমস্যা নেই। আচ্ছা, একজন বলছে অসাধারণ একটা প্রক্রিয়া, অ্যাকচুয়ালি মাল্টিপল অ্যাড ক্যাম্পেইনটা খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে অ্যাড দিতে কি খরচ বেশি লাগে নাকি? স্বাভাবিক, নর্মাল নর্মাল। একটু কম বেশি হইতে পারে আর কি, যা। তখন স্পেশাল অ্যাড ক্যাটাগরির যেগুলো অ্যাড, ওই অডিয়েন্সটা একটু অনেক ক্ষেত্রে কম বেশি হইতে পারে। মাল্টিপল অ্যাড করলে কি এক একটা অ্যাড ক্যাম্পেইনে এক এক ক্লায়েন্টের হবে কিনা? আচ্ছা, আপনার কথাটা বুঝি নাই। ওকে, ওভারঅল বাজেটটাকে দেওয়া যায়, হ্যাঁ দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। ড্রেস সেলিং এর পেজে অনেকগুলো পিকচার কি করে সিলেক্ট করবো? আচ্ছা দেখেন, আপনি যদি আপনার ফেসবুকে একটা পোস্ট করেন, এই পোস্টটা যদি 20টা 30টা ইমেজ ইউজ করেন এবং সেই পোস্টটাকে পরে এক্সিস্টিং পোস্ট হিসাবে অ্যাড রান করে দিতে পারেন, ঝামেলা শেষ। অথবা আরেকটা সিস্টেমও আছে, তবে সেইখানে 10টা পর্যন্ত ইমেজ বা ভিডিও অ্যাড করা যায়, এর বেশি যায় না। তো এটা হচ্ছে আমাদের মাল্টিপল অ্যাড ক্যাম্পেইনের কাজ, ঠিক আছে। এখন এখানে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাইতে পারি কিনা একটু দেখি এই জিনিসটা। মেসেজিং সিস্টেম বা অটোমেটেড চ্যাটবট সিস্টেম, এটা নিয়ে কিন্তু কাজ করিনি, এটা নিয়ে আমরা নেক্সট দিনে কাজ করবো, হ্যাঁ।
তারপর ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স যেটা আছে, এটা নিয়ে আজকে কাজ করবো না, এটা নেক্সট দিনে আমরা কাজ করব। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এবং মেসেজিং চ্যাটবট এই দুইটা নিয়ে নেক্সট দিনে কাজ করব। তো আজকের যে হোমওয়ার্কটা আছে সেই হোমওয়ার্কটা আমি আগে দিই, তারপরে আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে কথা বলি। 1 নম্বর হোমওয়ার্ক হচ্ছে আমাদের কমপ্লিট ইওর বিজনেস ম্যানেজার, এটা কমপ্লিট করেন। 2 নম্বর কাজ, অনেকে হয়তো বিজনেস ম্যানেজার এখন কমপ্লিট করেননি, কমপ্লিট করতে হবে। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ক্রিয়েট এ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। ক্যাম্পেইনটা হবে এরকম, আপনার ভিডিও ভিউ, ওকে, এটা একটা গেল। এরপর আরেকটা দেই, এটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট দিই। আচ্ছা, আরেকটা দেই, সেটা হচ্ছে আপনার মাল্টিপল অ্যাডসেটের উপরে। কমপক্ষে 3টা অ্যাডসেট বা অ্যাড ক্রিয়েটিভ ইউজ করে একটা আপনি অ্যাড ক্যাম্পেইন বানাবেন, তাহলে আপনার এখানে টোটাল কয়টা? 4টা কাজ। একটা বিজনেস ম্যানেজার কমপ্লিট করেন, যাদের কমপ্লিট নাই কমপ্লিট করে ফেলেন, যারা কমপ্লিট করছেন তাদের 3টা কাজ, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ওকে, তো এখন আহ আপনারা একটু ওয়েট করেন 2টা মিনিট। আপনাদের অনেকের যে বিষয়গুলো, যেমন ক্যানভা অ্যাকাউন্ট বা সার্ভিসের যে বিষয়গুলো, সেগুলো আমরা গতদিন বলছিলাম যে আমরা দিয়ে দিব, বাট আমরা দিই নেই কিছু কারণে। বাট আজকে এগুলোর আমি ফাইনালি সবকিছু দিয়ে দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করে। আপনারা 2টা মিনিট ওয়েট করেন, হ্যাঁ, ওয়েট করেন। আমি আমাদের একটা ফর্ম